কাজের অভিজ্ঞতা সরকারি এনজিও এবং ফর প্রফিট সব জায়গাতে আমাদের কাজের অভিজ্ঞতা আছে। এটা উই ফিল ভেরি প্রাউড অফ দিস থিং যে আমরা সব জায়গাতেই কাজ করেছি এবং করছি। আমরা এই মুহূর্তে আম আ যে সার্ভিসগুলো দিয়ে থাকি এই আমাদের এক্সিকিউটিভ এডুকেশনের ব্যানারে, সেটা হচ্ছে কাস্টমাইজড ট্রেনিং প্রোভাইড করি, আমরা ওপেন ট্রেনিং প্রোভাইড করি এবং আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্ম আছে। উই হ্যাভ আওয়ার ওন ই-লার্নিং প্ল্যাটফর্ম sudokho.com নামে। অ্যান্ড দিস ডেজ ইজ অলমোস্ট ব্লেন্ডেড লার্নিং এ আমরা প্রোভাইড করি। একদম 100% অফলাইনও কিছু নেই, আবার 100% অনলাইনও কিছু নেই। সো দ্যাটস দ্য গুড পার্ট। And recently, গত এক বছর ধরে, we started providing this leadership and executive coaching. এই সার্ভিসটা আমরা প্রোভাইড করা শুরু করেছি এবং প্লাস we have started providing workplace well-being services, which we have our own counselor, and they deal with various workplace-related issues, starting from stretch and other things, থেকে শুরু করে motivational interview এবং ওয়ার্কপ্লেস বুলিং অর হ্যারাসমেন্টের ব্যাপারটাও আমরা কভার করার চেষ্টা করি। এটা মোস্টলি ম্যানেজ সার্ভিস। সো উই হ্যাভ আওয়ার কাউন্সেলর, উই হ্যাভ আওয়ার এনলিস্টেড ক্লায়েন্টস এবং আমরা একটা স্কেজুল মেনটেন করে তাদের সাথে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। সংক্ষেপে এই হচ্ছে আমাদের পরিচয়। আমি হচ্ছে যে এই অনুষ্ঠানটা করার জন্য কয়েকদিন ধরে একটা যখন করছিলাম বা প্ল্যান করছিলাম, সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং একটা টপিক নিউজ আমার চোখে পড়ে এবং আমার মনে হয় যে আমি একটু শেয়ার করি। প্রবলেম অনেকে আপনারা জানেন, কেপিএমজির ইউকে বস ওয়াজ ফায়ার্ড বিকজ সে মিটিং এর মাঝখানে বলছে যে অনেক হয়েছে, কোভিড নিয়ে এত বেশি কান্নাকাটি করার কিছু নাই, স্টপ মর্নিং। অ্যান্ড এটা খুব একটা ভালোভাবে নেয়নি প্রেস এবং ইন্টারনালি। আবার অ্যাট দ্য সেম টাইম আমার ওয়ান অফ মাই প্রফেসর অ্যাট ইনসিয়াদ ইজ ভেরি পপুলার। উনি যে টপিকটা নিয়ে লেখালেখি করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে লিডারশিপ অনেক বেশি ডিহিউম্যানাইজড হয়ে গেছে, লিডারশিপকে অনেক বেশি সুপার হিরো করে ফেলা হয়েছে, and as a whole organizations become a little bit dehumanized. So উনার রিসার্চের জায়গাটা এটা। সো উনি রিসেন্টলি হার্ভার্ড বিজনেস রিভিউতে কিছু লেখালেখি করছে। উনি বলছে ওকে, লেটস গিভ স্পেস, লিডার শুড গিভ স্পেস টু গ্রিভ ফর দেয়ার এমপ্লয়িজ, লিডার শুড হোল্ড দ্য এনভায়রনমেন্ট ফর এমপ্লয়িজ। সো এই দুটো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, প্রায় পরপর এই দুটা নিউজ আমার চোখে পড়েছে, অ্যান আর্টিকেল। অ্যান্ড দেন যখন দেখলাম যে এই বছরের ওমেন্স ডে থিম হচ্ছে যে ওমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন কোভিড-19 ওয়ার্ল্ড, দেন উই থট ওকে দিস উড বি এ ভেরি গুড টপিক, যেটা জানার জন্য যে আমরা হাউ আমাদের দেশের যে ওমেন লিডার আছে, যদিও মৌটুসী প্রথমে বলেছে যে সে এভাবে ট্যাগ হতে চায় না, বাট সেইং সো যেহেতু আমরা আলোচনা করছি যে এবং আমরা অলসো মৌটুসী দেখার চেষ্টা করব যে লিডারশিপ অ্যাঙ্গেলে এবং স্পেশালি অ্যাডাল্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে জেন্ডার লেন্স আছে কিনা, এবং সেটা আমরা আলোচনাতে আনবো এবং কিভাবে আমাদের দেশের পার্টিকুলারলি আমাদের দেশের মেয়েরা ক্যারিয়ারে তাদের ফুল পটেনশিয়ালটা অ্যাচিভ করতে পারে। তো সেটা হচ্ছে যে আজকের ডিসকাশন শেষে যদি আমাদের লিসেনাররা এইটুকু নিয়ে বেরোতে পারে, আমরা মনে করব যে আমাদের আলোচনাটা ভালো হয়েছে। এবং হচ্ছে যেটা বলছিলাম যে শর্টলি আমরা এইভাবে একটু সাজিয়েছিলাম যে ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে কোচিং কিভাবে হেল্প করতে পারে। আমরা জানি যে কোচ একটা আইডিয়াল স্টেট এবং কারেন্ট স্টেটের মাঝখানে গ্যাপটাতে হেল্প করে। তো সেই ক্ষেত্রে ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে আমরা দেখি, স্পেশালি যেহেতু আমরা অনেক ট্রেনিংয়ের সাথে জড়িত, প্রচুর এমটি ওয়াইপি আমরা ট্রেনিং করাই এবং আমরা দেখি যে ওখানে এক ধরনের নিড আছে। আমরা ঠিক জানি না, প্রবাবলি সুতপা ম্যাম কিছুটা হাইলাইট করতে পারে যে বিজনেস স্কুলগুলো অথবা ইউনিভার্সিটিগুলো কি কোচিং করছে কিনা স্টুডেন্টদেরকে, স্পেশালি ক্যারিয়ার প্রেফারেন্সের ব্যাপারে। আমরা একটু আলোকপাত করতে যাচ্ছিলাম যে ট্রানজিশন ক্ষেত্রে, ট্রানজিশন ইজ লাইফ স্টেজ, ইট কুড বি যে ব্যাচেলার টু ম্যারেজ অ্যান্ড দেন কিডস, অর আপনি লোকেশন চেঞ্জ হয়েছে অথবা আপনি হায়ার রোলে গিয়েছেন। আমরা একটু দেখতে চাচ্ছি যে ওয়ার্কিং কাপলদের ক্ষেত্রে কোচিং কি কোনোভাবে হেল্প করতে পারে কিনা বা করে কিনা, বা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে কিনা, অথবা না থাকলে ব্যাপারটা কি এরকম যে হলে ভালো হতো কিনা। অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা আমরা আলোচনা করতে চাবো বা আপনাদের কাছ থেকে শুনতে চাবো সেটা হচ্ছে যে ট্রানজিশন টু জেনারেল ম্যানেজমেন্ট। এই জায়গাটাতে সবাই, এটা ছেলে মেয়ে সবাই এক ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যায়, সবার পক্ষে
এমডি, কান্ট্রি ম্যানেজার, ডিরেক্টর লেভেলে যাওয়া সম্ভব হয় না। ওই জায়গাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তো সেই জায়গাটাতে কোচরা কিভাবে হেল্প করতে পারে? অর ওয়ান্স ইউ আর লিডিং এ টিম, এক্সিকিউটিভ কমিটি লিড করছেন বা বোর্ড লিড করছেন, ডু ইউ ফিল দ্য নিড অফ এ কোচ? ডু ইউ ফিল লোনলি? ডু ইউ থিঙ্ক যে কারোর সাথে কথা বললে probably you will be able to sort it out things a little bit better? সো এইটা হচ্ছে যে আলোচনা করার আমাদের ইচ্ছা, এবং এই আলোচনাগুলো করার জন্য এখানে যারা এসছেন তাদের চেয়ে ভালো আর বোধহয় কেউ নাই। তো এই অনেক শর্ট নামগুলো এখানে দেয়া আছে। আমি যদি পড়তে যাই তাহলে আমার মনে হয় অনেকটা সময় লেগে যাবে, বাট তারপর আমার কিছুটা তো আমাকে বলতেই হবে। আমাদের সাথে আমাদের কিনোট স্পিকার হিসেবে আছেন প্রফেসর ডক্টর হামিদা আক্তার বেগম। ম্যাডাম এখন ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন আইইউবিএটিতে, বাট উনি পেশায় একজন সোশ্যাল সাইকোলজিস্ট এবং উনি ঢাকা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন 50 বছরের মতো ওনার শিক্ষকতা এবং গবেষণার ক্যারিয়ার। তো ম্যাডামের কাছ থেকে আমরা শুনবো। আমাদের সাথে আছেন আমাদের খুবই আমি জানি যে অনেকে রোল মডেল, শুধুমাত্র মেয়েদের না, আমি বলবো ছেলেদেরও রোল মডেল, আমাদের রূপালী চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। আমরা তার কাছ থেকে যাব। সে শুধু বার্জার পেইন্টস এর নেতৃত্ব দিচ্ছেন না, তিনি বিভিন্ন সংগঠনেরও যেমন ফিকিরও নেতৃত্ব দিচ্ছেন। তো আমরা তার কাছ থেকে যাব। একজন কেমিস্ট টার্ন এমবিএ, এবং তারপর থেকে তার সিবাগে গিয়ে এবং বার্জারে তার দীর্ঘ ক্যারিয়ার। মৌটুসি কিছুটা বলেছে প্রথমেই যে আইবিএ থেকে ও কিছুদিন কাজ করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে। মৌটুসি ছিল বিএটিতে, ও কাজ করেছে নোভোটিজ প্রবলি, অ্যান্ড দেশে এবং দেশের বাইরে কাজ করার অভিজ্ঞতা আছে। এবং ভেরি ইন্টারেস্টিং যে কারণেও হচ্ছে যে আমরা আরেকটা দিক, সেটা হচ্ছে মৌটুসি এখন ডেভেলপমেন্ট সেক্টরে আছে। সো এটাও একটা ইন্টারেস্টিং ফর প্রফিট অ্যান্ড নট ফর প্রফিটের ডাইনামিক্স গুলো হয়তো বা আমরা পাবো ওর কাছ থেকে। আমাদের এখানে আছে রুমানা, একটু পরে জয়েন করবে, যেটা বললাম রুমানা বিএটিতে আছেন এবং সেও আইবিএল। আমাদের এখানে আছে তাসলিম হক, ট্যালেন্ট ম্যানেজমেন্ট এসএমই এরিকসনে আছেন, এবং আমাদের সাথে আছেন আমাদের একজন ম্যাডাম আইবিএ সুতপা ভট্টাচার্য, অ্যাসোসিয়েট প্রফেসর। সো আমি আর খুব বেশি ইন্ট্রো দিয়ে সময় নষ্ট না করে আমি প্রফেসর ডক্টর হামিদা আক্তার ম্যাডামকে বলবো যে সেশনটা শুরু করার জন্য। ধন্যবাদ আপনাকে। সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এখানে আসলে আমি একটা সাধারণভাবে নারী নেতৃত্ব সম্পর্কে বলতে যাচ্ছি। মানে নারীর নির্বাহী নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণের কি ভূমিকা উচিত, সেই সম্পর্কে আলোচনা শুরু করছি। কাজে আমি যেটা বলবো সেটা একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের মতো শোনাবে। এর পরবর্তীকালে আপনারা, আমি জানি আমাদের সাথে রয়েছেন অনেক কথিত যশা যারা এই ব্যক্তিত্ব, তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে আমরা শুনবো। তো বিশ্ব নারী দিবসকে সামনে রেখে আমরা যে কয়েকজন এখানে সমবেত হয়েছি, চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের একটা স্লোগান ছিল, নারীর চোখে বিশ্ব দেখুন। আজ আমার সাথে যে কয়জন প্যানেল বক্তা আছেন তারা সবাই নির্বাহী পর্যায়ে শীর্ষ অবস্থানে রয়েছেন, এবং কাজেই আজকের আলোচ্য বিষয়ের অবতারণা করে আমি বলবো, নারী নির্বাহী নেতাদের চোখে এক্সিকিউটিভ কোচিং এর বিষয়টি দেখুন। শুরুতে আমি দু চারটে কথা বলি। সবার আগে নারী নেতৃত্বের প্রেক্ষাপটের দিকে একটুখানি দৃষ্টিপাত করার চেষ্টা করি। নারী নেতৃত্বের সাথে প্রাসঙ্গিকভাবে আর একটি শব্দ উঠে আসে, সেটা হলো ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট। আমরা সবাই জানি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ভাষ্য অনুযায়ী বাংলাদেশ বিশ্বে 7ম স্থান অধিকার করেছে রাজনৈতিক ক্ষমতায়নে। বাংলাদেশে কর্মরত নারীর সংখ্যা এই ক্ষমতায়নের আরেকটা ইন্ডেক্স বা নির্দেশক। 2016-17 সালে এই সংখ্যা ছিল 18.6 মিলিয়ন। 6-7 বছর আগে অর্থাৎ 2010 সালে এটা ছিল 16.2 মিলিয়ন। অর্থাৎ ওয়ার্ক ফোর্সে প্রায় 57% নারী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় সেক্টর হলো পোশাক শিল্প, যেখানে শতকরা 80% আমরা সবাই জানি নারী। ফলশ্রুতিতে আমরা দেখি যে বিশ্বে 144টি দেশের মধ্যে বাংলাদেশ 47তম স্থানে রয়েছে। আর এসব বিবেচনায় রেখেই গ্লোবাল সামিট অফ উইমেন
আমাদের প্রধানমন্ত্রীকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। এখন এক্সিকিউটিভ বা নির্বাহী নেতৃত্বের দিকে একটুখানি চোখ ফেরায়। বিবিএস এর পরিসংখ্যান বলছে নির্বাহী পদে 2013 সালে 4,985 জন, মানে প্রায় 5,000 নারী অধিষ্ঠিত ছিলেন। 2017-তে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইনক্রিজ করে 14,000-এ উপনীত হয়েছে। এর মধ্যে রয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইন প্রণেতা। উল্লেখ করা যেতে পারে যে এই 14,000-এর মধ্যে 11,000-ই সেবা খাতের প্রতিষ্ঠান, বাদবাকি 3,000 শিল্প খাতে রয়েছে। শিল্প খাতে বার্জার, মাইক্রোসফট ইত্যাদির মতো বহুজাতিক প্রতিষ্ঠানের, আমাদের এখানেও রয়েছেন অনেকে, সেখান থেকে বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসাবে কর্মরত রয়েছে বেশ কিছু নারী, এবং শীর্ষ নির্বাহী হিসাবেও বেশ কিছু নারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এখন শীর্ষ নির্বাহী বা উচ্চপদ ছাড়াও প্রশাসনিক এবং বাণিজ্যিক ব্যবস্থাপনার কাজে যুক্ত আছেন প্রায় 29,000 নারী। 2017 সালে শ্রমশক্তি জরিপের হিসাবে আমরা এই তথ্যটা পেয়েছি। মাত্র 4 বছর আগে অর্থাৎ 2013 সালে এই সংখ্যা ছিল 11,801, অর্থাৎ মধ্যম পর্যায়ে কর্মরত নারীর সংখ্যা প্রায় 2.5 গুণ বেড়েছে। তবে 16 কোটি জনসংখ্যার দেশে এটা খুব খুশি হওয়ার মতো একটা ফিগার নয়, বরং নারীরা বেশ পিছিয়ে রয়েছেন একথা বলা যায়। কারণ যেখানে 87% পুরুষ উচ্চ পদে সমাসীন, সেখানে নারীর এই অংশগ্রহণ আপাত দৃষ্টিতে বেড়েছে বলে মনে হলেও আনুপাতিক দিক থেকে সেটা বাড়ে নাই। অর্থাৎ 2013 এবং 2017-র মধ্যে নির্বাহী নেতৃত্ব বা এক্সিকিউটিভ লিডারশিপে নারীর অবস্থান অপরিবর্তিত রয়ে গেছে। সংখ্যাগত দিক থেকে পিছিয়ে থাকার অন্যতম কারণ কি? আমরা কারণ হিসাবে একটুখানি গবেষণার দিকে যদি তাকাই, তাহলে দেখব যে গবেষণা সূত্রে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট কারণ হিসাবে সামনে এসেছে সেটা হলো বৈরী কর্মপরিবেশ। এবং আমরা দেখি যে মানে গবেষণার যে সমস্ত আর্টিকেল গুলো আছে আমার চোখে পড়েছে, তার থেকে আমরা দেখতে পারি যে এখানে একটা বড় চ্যালেঞ্জ হলো কর্মক্ষেত্রে পুরুষদের আধিপত্যের, অর্থাৎ উচ্চ পদে পদোন্নতির ক্ষেত্রে নারীর তুলনায় পুরুষরা বেশি প্রাধান্য পায়, যে কারণে উচ্চ পদে যাওয়ার ক্ষেত্রে নারীরা পিছিয়ে পড়ে। 2014 সালে পরিচালিত একটা গবেষণা হয়, এটা করেন নাজনীন জাহান চৌধুরী। এটা গবেষণাটার বিষয় ছিল হলো উইমেন্স, পাবলিকেশনটা যেটা আমি দেখেছি, উইমেন্স পার্টিসিপেশন ইন ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস, এ স্টাডি অন এমপ্লয়েড উইমেন ইন সিলেক্টেড এন্টারপ্রাইজেস অফ বাংলাদেশ। তো এখানে এই গবেষণার তথ্য অনুযায়ী যেসব বাধা চিহ্নিত হয়েছে সেগুলোর মধ্যে প্রধান হলো প্যাট্রিয়ার্কিক কালচার এবং জেন্ডার স্টিরিওটাইপ। এটা শুধু বাংলাদেশেই না, আমরা দেখি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশেও, যেখানে নাকি 1 মিলিয়নের উপর বিজনেস ফার্মের ওনার এবং পরিচালক নারী, সেখানেও নির্বাহী নারী একজন নেত্রীকে বলতে শোনা যায় যে উইমেন আর স্টিল এ মাইনরিটি, আনইকুয়াল পে, সেক্সিজম, জেন্ডার ব্যারিয়ার্স আর দ্য হার্ডলস। নাজনীন নাহার চৌধুরীর গবেষণার ফলাফল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা সমভাবে কেপেবল, ক্রিয়েটিভ, ইনোভেটিভ এন্ড কম্পিটেন্ট। তবুও পরিবেশগত বাধা তাদের এই নেতৃত্বকে সবসময় গতিরোধ করে থাকে। এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকেও আমরা দেখতে পাই। বাংলাদেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের জনৈক নারী ব্যবস্থাপনা পরিচালক যেমন পুরুষের আধিপত্যের কথা বলেন, যে সাহসীভাবে বাধাকে অতিক্রম করার কথা বলেন, একইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে একজন প্রতিষ্ঠিত সিইও বলেন, I had to work hard to develop successful strategies to transform these hurdles. এই প্রেক্ষাপটে বৈরী পরিবেশ মোকাবেলার জন্য নারী আত্মবিশ্বাসকে সমুন্নত রেখে পরিস্থিতির মোকাবেলা করা, এবং সেজন্যই প্রশিক্ষণ বা মেন্টরিং, কোচিং ইত্যাদি কথা উঠে আসে। বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন্স লিডারশিপ
এ লক্ষ্যে নেতৃত্বে প্রশিক্ষণ দিয়ে চলছে এবং তার সুফলও কিছু গবেষণায় আমরা দেখতে পেয়েছি। উদাহরণস্বরূপ ইউটিআইএস এর একটা গবেষণা যেটা করেছেন অরুণা আনোয়ার, সম্প্রতি করা হয়েছে। এটাতে রিলেশন বিটুইন লিডারশিপ ট্রেনিং অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট একটা গবেষণা করা হয় এবং সেখানে আমরা দেখি যে প্রশিক্ষণের একটা পজিটিভ একটা ইফেক্ট রয়েছে বা ইতিবাচক একটা ফলাফল সেখানে চিহ্নিত করা হয়েছে। তো নারীর যে নির্বাহী নেতৃত্বে প্রশিক্ষণের ভূমিকা, এটা আমি মানে সাধারণভাবে যে আলোচনা করছি সেটাকে আরেকটু ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে আমাদের একটু দৃষ্টি ফেরাতে হয় নেতৃত্ব ধারণা বা কনসেপ্টের দিকে। সাধারণভাবে আমরা লিডার এবং লিডারশিপ একই অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু আসলে আমরা জানি এই দুটো এক নয়, এই দুটো কনসেপ্ট এক নয়। নেতা একজন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল, কিন্তু নেতৃত্ব হলো একটা প্রসেস বা প্রক্রিয়া। লক্ষ্য রাখা দরকার যে এই প্রক্রিয়ার মধ্যে তিনটে সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান আছে যেগুলো নাকি একটার সাথে একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এগুলো হলো এক, অনুগামী বা ফলোয়ার, অর্থাৎ যাদেরকে নেতৃত্ব দেয়া হচ্ছে, পরিচালনা করা হচ্ছে, এবং তৃতীয় পরিস্থিতি বা সিচুয়েশন যেখানে নেতা এবং অনুগামীরা অবস্থান করছে। এখন এই পরিস্থিতির অন্যতম দিক হলো কর্ম পরিবেশ, যে কথা শুরুতে বলা হয়েছে এবং যেটা নাকি একটা বাধা হিসাবে চিহ্নিত হয়েছে। সে সম্পর্কে আমরা বেশ আলোকপাত করব এবং ভবিষ্যতেও। নেতা এই লিডারশিপ প্রক্রিয়ার মধ্যে কেন্দ্রীয় ভূমিকায় থাকলেও কেবলমাত্র তার গুণাবলী এবং কাজ এটাকে আমরা নেতৃত্ব বলতে পারি না। যাদেরকে নেতৃত্ব দেয়া হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যেমন তাদের বুদ্ধিমত্তা, তাদের মনোভাব, তাদের মোটিভেশন, এই সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও মানে এটা নেতার কাজকে বা নেতার নেতৃত্ব প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ। নেতৃত্ব প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশ জুড়ে আছে পরিস্থিতি বা সিচুয়েশন, যার মধ্যে রয়েছে সংগঠনের কাঠামো মানে স্ট্রাকচার, তার পূর্ব ইতিহাস, তার বর্তমান অবস্থা, কালচার, ভালো মন্দ নিয়ম কানুন, সংগঠনের প্রকৃতি এবং সংগঠনের চাহিদা বা টার্গেট, সবকিছু। এগুলো সবই নেতার নেতৃত্বের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত এবং নেতার নেতৃত্বের উপরে এগুলো সবই প্রভাব ফেলে থাকে। আমরা এখানে নারী নির্বাহী নেতৃত্বের কথা বলছি, তাই তো? কাজেই এক্ষেত্রে সেক্সিজম, জেন্ডার স্টিরিওটাইপ বা জেন্ডার বায়াস, ইকুয়াল নাকি আনইকুয়াল পে পলিসি রয়েছে, ম্যাটারনিটি লিভ, প্রমোশন পলিসি, সব কিছু পরিস্থিতিমূলক উপাদানের মধ্যে পড়ে। একইভাবে যাদেরকে লিড করা হচ্ছে বা টিম, যাদেরকে আমি বলছি অনুগামী সদস্য বা টিম, তাদের দক্ষতা, মনোভাব, মোটিভেশন ইত্যাদিকে মাথায় রেখে একজন এক্সিকিউটিভ বা নির্বাহী নেতা অর্গানাইজেশনের লক্ষ্য অর্জনের দিকে টিমকে এবং টিমের কাজকে পরিচালিত করে থাকেন। আর এগুলো করার জন্য তাকে যথাযথ স্কিল অর্জন করতে হয়, যথাযথ মনোভাব, মোটিভেশন ইত্যাদি থাকতে হয়। এগুলোকে অনুকূল যদি হয় তখনই আমরা দেখি যে নেতৃত্বটা একটা সফল নেতৃত্বে রূপান্তরিত হয়। আর এখানেই রয়েছে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বা তার সুপ্ত নেতৃত্বের বিকাশ যাতে ঘটে তারই কথা আমরা আজকে বলছি এক্সিকিউটিভ কোচিং এর ভিতরে, এবং আরো বিশদভাবে এসব প্রক্রিয়ার কথা বলা হবে। সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য এই কোচিং কতখানি পার্ট প্লে করে থাকে তার উপরে আমরা সবার বক্তব্য থেকে আমরা জানতে পারবো। এ কারণে আমরা বলি, যেটা বলছি যে নেতাকে অনেকে বলে যে নেতা হলো জন্মায়, মানুষ কিন্তু নেতা হয়ে জন্মায় না, নেতা কিন্তু তৈরি হয়। দ্য লিডার্স আর মেড, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। লিডারশিপ আমরা শিখি এবং আমাদের বিহেভিয়ারের একটা চেঞ্জ হয়, এটাই হলো মূল কথা, যার উপরে ভিত্তি করে আছে এই লিডারশিপ কোচিং এর কথা। এই কারণে আমরা বলি লিডার্স আর মেড, অর্থাৎ নেতা হয়ে কেউ জন্মায় না, নেতা তৈরি হয়।
পরিবেশ পরিস্থিতি থেকে একজন নেতৃত্ব মানে সফল নেতাকে আমরা পাই তার মানে তার প্রশিক্ষণ, তার অবস্থা ইত্যাদি থেকে আমরা দেখতে পাই। আর এখানে আমরা প্রশিক্ষণ বা কোচিং এর কথাটা খুব জোরে সোরে বলে থাকি এবং তার উপকারও আমরা দেখে থাকি। কারণ প্রশিক্ষণ হলো মূলত অ্যাজ এ সাইকোলজিস্ট আমি বলবো প্রশিক্ষণ একটা বিহেভিয়ার চেঞ্জ প্রসেস এবং এক্সিকিউটিভ ট্রেনিং নেতাদের নেতৃত্বদানের ভূমিকা পালনের জন্য যেটা লাগে সেটা হলো তার জ্ঞান, মোটিভেশন, দক্ষতা, স্কিল এগুলো যাতে বিকশিত হয় তাতে সাহায্য করে এবং যাতে করে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং পরিস্থিতিমূলক বাধা অতিক্রম করার কৌশল শিখতে উদ্বুদ্ধ করে। তবে সাফল্য কিন্তু নির্ভর করে এটা কতখানি নিড বেসড বা কি ধরনের সোশ্যাল ক্লাইমেটে কত দক্ষতার সাথে সেটা পরিচালিত হয়। নিড বেসড বলতে কিন্তু আমরা কোম্পানি বা সংগঠনের নিড বা চাহিদার কথা বলছি না, যারা প্রশিক্ষণার্থী তাদের চাহিদার কথা বোঝাচ্ছে। বিজনেস সেটিং এ নেতৃত্বের প্রশিক্ষণ ফলপ্রসূ হলে কি 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 হয় আমরা সাধারণত দেখি যে বা মনোবল বাড়ে, নেতার স্ট্র্যাটেজিক থিঙ্কিং এবং সন্তুষ্টি বৃদ্ধি পায়, যাতে করে টিমের সাহায্যে পজিটিভ ওয়ার্ক অ্যাটমসফিয়ার বা ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি করাও সম্ভব হতে পারে এবং প্রয়োজনে জেন্ডার বায়াস এবং ডিসক্রিমিনেশন বা পক্ষপাতিত্বকে প্রতিহত করবার যে উপায় সেই উপায় উদ্ভাবনেও কিন্তু এই প্রশিক্ষণ সহায়তা করে। মানে এক কথা আমরা বলি লিডারশিপ কোচিং প্রতিষ্ঠানকে রিলেশনাল, কোলাবোরেটিভ এবং কনসালটেটিভ প্রক্রিয়াকে উন্নত করে এবং এই রিলেশনাল, কোলাবোরেটিভ এবং কনসালটেটিভ প্রক্রিয়াকে উন্নত না করতে পারলে কিন্তু আমরা সুফল কিছুতেই পাবো না। পরিস্থিতিকে কাজের উপযোগী বা অনুকূল করতে সহায়তা করে এই কোচিং, যার ফলে এক্সিকিউটিভ তার টিম বা কোম্পানি বা সংস্থার ইতিবাচক বা পজিটিভ পরিবর্তন ঘটাতে পারেন বা সহায়ক ভূমিকা পালন করেন। আর এসব ক্ষেত্রে আমরা জানি যে জেন্ডার কোনো বাধা নয়, নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এক্সিকিউটিভ হতে সক্ষম। অনেক সময় আমাদের মধ্যে ধারণা হয় বা আমরা শুনি বলতে মেয়েরা নরম, মেয়েরা বেশি ইমোশনাল, কাজেই তারা সফল এক্সিকিউটিভ হতে পারবে না। এই ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ অমূলক। নারীরা কেন সফল এক্সিকিউটিভ হতে পারবে এ সম্পর্কে হাজারো কথা বলা যায়। একটা গবেষণার কথা বলি, সেখানে 500 জন অভিজ্ঞ নারী নেত্রীকে প্রশ্ন করা হলো যে তারা মানে তারা কেন মনে করে যে মেয়েরা ভালো সফল নেত্রী হতে পারবে। তো যে কথাগুলো উঠে এসেছে এগুলো যে সবাই এক বাক্যে মেনে নেবেন তা নয়, তবু আমি একটু বলি যে কথাগুলো তারা বলেছেন। দে ভ্যালু ওয়ার্ক লাইফ ব্যালেন্স, দে আর এমপ্যাথেটিক, যেটা নাকি নেতৃত্বের একটা বড় গুণ, মানে নিজেকে তার জায়গায় রেখে বুঝতে পারা, এমপ্যাথেটিক। দে আর গুড লিসনার্স, দে আর নার্চারিং, they are good at multitasking, বিভিন্ন রকম কাজ তো নারীরা করে থাকে তাদের জীবনে, সংসারে, বাইরে, ওয়ার্ক সিচুয়েশনে, সব জায়গায়। they can wear many hats, they are good at checking their ego, আমি জানি না এটাতে সকলে একমত হবে কিনা, ইগোইস্টিক পুরুষ বেশি না ইগোইস্টিক নারী বেশি, এটা একটা হয়তো বা তর্কের বিষয় হতে পারে। They are not rigid but flexible. They are strong in communication. They have high emotional intelligence. Emotional intelligence কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা পরিচালনা করবার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য খুবই দরকার। যদি না আমি নিজেকে এই অবস্থায় আরেকজন কি ভাবছে সেই পজিশনটাকে আমি অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু আমি ভালোভাবে তাদেরকে পরিচালনা করতে পারবো না। তাদের আবেগকে যদি না বুঝতে পারি তাহলে তাকে আমি ভালো করে পরিচালনা করতে পারবো না। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা পজিটিভ অ্যাট্রিবিউট। দে আর এথিক্যালি স্ট্রং,
জানি না, স্ট্যাটিস্টিক্স বলে সাধারণত এথিক্যাল ভায়োলেশনের দিক থেকে মেয়েদের একটু স্থান উঠছে। তো যাই হোক, এগুলো সবই কিন্তু নিয়ে ডিবেট হতে পারে, সুন্দর ডিবেট হতে পারে, কিন্তু এইগুলো কথা বলেছেন এই 500 জন অভিজ্ঞ নারী নেত্রী, এবং কাজে একটু ভেবে দেখার জন্য বলছি। সংসার জীবনের যে অভিজ্ঞতা, আমার মানে একজন মনে পড়ছে শরৎচন্দ্রকে জিজ্ঞাসা করেছিল যে মেয়েরা কি করতে পারে, মেয়েরা তো কিছুই করতে পারে না, কোনো কাজের না, সেই যুগের কথা আর কি। তখন উনি বলেছিলেন যে মেয়ে, তখন তো বাল্য বিবাহ সংঘাতে ছিল, 9 বছর বয়সে একটা সংসারে এসে সংসারটাকে পরিচালনার দায়িত্ব নেয়, সে আর কিছু পারে না, এ কথা বোধহয় ঠিক নয়। তো সেরকম আমি বলি যে সংসার জীবনের যে নেতৃত্ব, সেখানে কিন্তু লেখাপড়া না জানলেও অনেক মেয়ে সুন্দরভাবে সংসারকে নেতৃত্ব দেয় এবং তারা নেতা তৈরি করেন। তো সংসার জীবনের যে এই অভিজ্ঞতা, এর সুফলকে এক্সিকিউটিভ ট্রেনিং এর সাথে সমন্বিত করে একজন নারী তাই একজন সফল এক্সিকিউটিভে পরিণত হতে পারে এবং দক্ষতার সাথে সংগঠনকে পরিচালনা করে তার উন্নয়ন সাধন করতে সক্ষম হন। তথাকথিত পুরুষশালী গুণাবলী যে একজন কে এক্সিকিউটিভ লিডারের হিসাবে পরিণত করে, বা একজন নারীকে যে ম্যাসকুলিন ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আয়ত্ত করতে হবে, আমি এটা বিশ্বাস করি না, এমনটা নয়। নারী তার স্বীয় বৈশিষ্ট্য, জেন্ডার বৈশিষ্ট্য যেটা আছে, তার সফটনেস, তার কোমলতা, এটাকে কিন্তু বজায় রেখেও কিন্তু সে ভালোভাবে সফল নেতৃত্ব দিতে পারে। কাজেই অনেক সময় অনেকের ধারণা হয় যে হুমহাম করা বা ভীষণ রকম বসিং করা ইত্যাদি, এইগুলো হলো পুরুষালী যে বৈশিষ্ট্য যেগুলো আছে, সেইগুলোকে অ্যাগ্রেসিভিটি মানে প্রকাশ্যে প্রকাশ করা, এইগুলোকে বোধহয় আয়ত্ত করতে হবে একজন এক্সিকিউটিভ। মোটেও তা নয়, তার নিজস্ব বৈশিষ্ট্য সে রেখে, বজায় রেখে সে কিন্তু ভালোভাবে একজন নির্বাহী হিসেবে সফল হতে পারে। আর সেগুলো সফল কিভাবে সে হবে, এই কৌশলটা কি, এই কৌশলের জন্য কিন্তু আমাদের আজকের যে অবতারণা অর্থাৎ কোচিং কিন্তু এখানে একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। তো এইটুকু বলে আমি ইতি জানি এখনকার মতো, তারপরে আবার অংশগ্রহণ করা যায়। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য। অ্যান্ড আপনি যেটা দিয়ে শেষ করেছেন এক্স্যাক্টলি সেই পয়েন্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছিলাম, যে যেহেতু অনেক ধরনের টুলস আছে ডেভেলপমেন্টের জন্য, কোচিং একটা টুলস এবং খুবই কার্যকরী একটা টুলস, এটা ইরেসপেক্টিভ অফ জেন্ডার। রুমানা, ওয়েলকাম। অনেক রাত Welcome, Dadhai. জি জি Welcome, Dadhai. জি, আমরা একটু ডিসকাশনের মাঝখানে আছি, আমরা নিব। ঠিক আছে। সো সো ম্যাডাম, আমি এই জায়গাটাতে বলতে চাচ্ছি যে যেহেতু ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে ইট কুড বি ফাংশন, ইট কুড বি ইন্ডাস্ট্রি, এটা একটা খুবই, এটা ছেলেদের জন্য এক ধরনের স্ট্রাগল এবং একটু কমপ্লেক্স। তো এই জায়গাটাতে বিজনেস স্কুল বা ইউনিভার্সিটি তাদের জায়গা থেকে ছেলে মেয়েদেরকে কিভাবে কোচিং করাচ্ছে বা করে হেল্প করতে পারে, যাতে করে তারা তাদের এই ক্যারিয়ার চয়েস করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি সুতপা ম্যামকে দিয়ে শুরু করতে যাচ্ছি এবং আমি চাবো যে সবাই একটু কন্ট্রিবিউট করার জন্য এই জায়গাটাতে। ফ্লোর ইজ ইয়োর্স। ধন্যবাদ দাউদ। প্রথমেই যেটা বলবো, যেটা বলেছেন যে ক্যারিয়ার চয়েস, এটা আসলে ঠিক সেটা যে চ্যালেঞ্জটা, যে একজন ফ্রেশ গ্রাজুয়েট সে কোন সেক্টরে যাবে, কোনটা তার স্কিল সেট, কোনটাতে সে সবচেয়ে ভালো তার বেস্টটা দিতে পারবে, এটা আসলে শুধু একটা জেন্ডার স্পেসিফিক ইস্যু না, ইটস আ জেনারেল থিং। সো ছেলেরা মেয়েরা সবাই এটাতে আসলে ভালনারেবল থাকে শুরুর দিকে। খুবই অল্প কয়েকজন থাকে যাদের খুব ক্লিয়ার আইডিয়া থাকে তারা কি চায়, কারণ মেজরিটি আমাদের দেশের যে একাডেমিক সিস্টেমটা, মেজরিটি আসলে আরেকজনকে দেখে অনেক সময় ইন্সপায়ার্ড হয়। অমুকে এই সেক্টরে খুব ভালো করছে, এই সেক্টরে খুব ফাস্ট প্রমোশন হয়, এটার ফরেন পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গাটাতে আমি ভালো বেতন পাবো, and all these things come in place. এবং এখানে একটা জিনিস, আমি যে ইনস্টিটিউটে পড়াই সেটা বাংলাদেশের সবচেয়ে সেরা, আমি যদি ওইভাবে অ্যারোগেন্টলি না বলি, one of the best I have to tell, right? So we get all the very clear headed people out there. তার ফলে যেটা হয়, ওরা কিন্তু অলরেডি অনেক মোটিভেটেড, দে স্টার্ট ডুইং দেয়ার হোমওয়ার্ক ফ্রম
দেয়ার 7th সেমিস্টার ইন মোস্ট অফ দ্য কেসেস, যেহেতু ওরা বিবিএ এর পরেই কাজে যায় এবং ওরা আমাদের কাছে আসে, অন্যান্য ফ্যাকাল্টিদের কাছে যায়, ওরা চেক করতে থাকে। এবং অনেকেই যেটা করে ডিউরিং দ্য অ্যাসাইনমেন্টস ইন দিস 4 ইয়ার কোর্স, ওরা অনেক রকমের অর্গানাইজেশনে যায়, নানান জিনিসে এক্সপোজড হয়, কম্পিটিশন গুলি করে, ওরা হয়তো একটা আইডিয়া নিতে শুরু করে। তো আমি ইন জেনারেল যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ যে অনেক সময় ছেলে মেয়েরা আসলে জানে না তারা কি চায়। এবং আমাদের দেশে যেহেতু পার্ট টাইম কাজের সুযোগটা খুব একটা নেই, অনেকেই আছে একটা ঝকঝকে অফিস, কি অমুক খুব ভালো করছে, তমুক সাকসেসফুল, আমার খুব ভালো লেগেছে ওকে, তার মানে আমিও করব, ওই ফলো করবার একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে আছে। এবং আমরা আনফরচুনেটলি যেটা আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনের কারণে আমরা আসলে সবসময় একটা ভুল ক্যারিয়ার চুজ করলে আবার ফ্রেশ স্টার্ট করাটা আমাদের দেশে খুব একটা ইজি না। এখন এই ক্ষেত্রে যদি আমি জেন্ডার পার্সপেক্টিভটা আনি, আজকে আমাদের যেহেতু আমাদের এই ডিসকাশনটা ইজ ফর দ্য উইমেন লিডার্স, আমি অবশ্যই বলবো যে মেয়েদের জন্য এটা মোর ডিফিকাল্ট। এটাকে যদি আমি একটা ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি, এখনো পর্যন্ত একটা মেয়ে সে যখন কাজে যায়, অনেক পরিবারেই এখনো পর্যন্ত সে সাফিসিয়েন্ট সাপোর্ট পায় না। কাজ করবার দরকার কি, কোথায় যাচ্ছ, কি ধরনের কাজ, কয় টাকা বেতন দিবে। A few days ago I was talking to a woman, উনি কাজ করেননি কখনো, মানে there was a discussion, উনি বলছেন যে আমি যখন চাকরি পেয়েছিলাম 15,000 টাকা বেতন আমাকে অফার করেছে, আমার ড্রাইভারের বেতনই তো এর থেকে বেশি। তাই আমি বললাম যে আপনি তো আসলে পুরো জিনিসটা মিস আউট করছেন। ড্রাইভারের বেতনের সাথে তো আসলে টাকাটা যদি শুধু আপনি ফোকাস করেন তাহলে তো হবে না। আপনার কোনো স্কিল সেট ছিল না, আপনাকে 15,000 টাকা অফার করেছে, 10 ইয়ার্স যদি আপনি ওখানে কাজ করতেন আপনার স্যালারি 1.5 লাখ টাকা হয়ে যেত চোখ বন্ধ করে। আপনাকে তো ওই ইনভেস্টমেন্টটাতে যেতে হবে। তো মেয়েরা যেটা হয় কি এই ধরনের সমস্যাগুলিতে ভুগে, খুব সুপারফিশিয়াল জিনিসগুলিতে যায়, যে একটা কাজে যাওয়ার আগে খুব অল্প মেয়েরই সেই সুযোগ থাকে টু এক্সপ্লোর কত রকমের ক্যারিয়ার অপরচুনিটিস আছে এবং নিজের স্ট্রেংথ কি। হামিদা আপা যেটা নিয়ে ডিসকাস করছিলেন যে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। এবং আমাদের সবারই ধারণা যে আমরা নিজেদেরকে খুব ভালো করে চিনি। ইন আ লট অফ কেসেস আমরা নিজেদেরকে সবসময় ভালো করে চিনি না। আমরা অনেক সময় আমার নিজস্ব সবচেয়ে বড় স্ট্রেংথ কি আমি জানি না, অনেক সময়ই আমি জানি না আমার সবচেয়ে বড় উইকনেস কি। সেই জন্য আমাদের অবশ্যই যেটা করা উচিত, যার যেই কাজে আগ্রহ তারা যেন তাদের শিক্ষকদের মতামত নেওয়ার পাশাপাশি তাদের ইউনিভার্সিটি কলেজের যারা সিনিয়র্স থাকেন, যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাদের সাথেও যদি ডিসকাশনের কোনো সুযোগ পান, সেটা ডেফিনেটলি একটা হেল্প হয়। এবং প্রাইমারিলি আমি যেটা বলবো যে আজকে যে ডিসকাশনের এই জিনিসটা যে ওরা কি করতে পারে, অনেক সময় অনেকে জানেই না যে একটু আলোচনা করা দরকার, একটু চেক করা দরকার আমি যে এই ক্যারিয়ারটা চাচ্ছি, এই ক্যারিয়ারের প্রোগ্রেশন কি, এই ক্যারিয়ারের ডিমান্ড কি, বা এই ক্যারিয়ার আমার কাছে কি কি চায়, আমার নাইট শিফট করতে হবে। অনেক মেয়ে আছে আমি ফ্যাক্টরিতে কাজ করবো না, কেন আমাকে ওখানে নাইট শিফট করতে হবে, যে হাউ ডু ইউ নো দ্যাট কর্পোরেট সেক্টর ইজ গোইং টু বি ভেরি ইজি ফর ইউ, আই মিন দ্য ডেস্ক ওয়ার্ক ইজ গোইং টু বি ভেরি ইজি ফর ইউ। দে ডোন্ট নো ইট, দে জাস্ট অ্যাজিউম দিস। তো ওই যে জিনিসগুলি আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় আইবিএ তে আমরা পুরোপুরি সাপোর্টটা দিতে পারি। আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আগাগোড়াই ছিল, এখনো আছে, কোচিং বলেন, আমাদের যে কোনো ইন্ডাস্ট্রি সম্পর্কে আইডিয়া দেওয়া বলেন, সেটা আমরা পারি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও যদি, আমি জানি না কে কতটুকু আসলে করতে পারে, আমাদের একটা আলাদা ক্যারিয়ার সেন্টারও আছে, বাকিরা যারা যদি করতে পারেন দ্যাট শুড বি দ্য বেস্ট পসিবল সলিউশন ফর দ্য স্টুডেন্টস। আমি এখানে একটু বলি, আইবিএ তে যে বললেন যখন একটি মেয়ে চলে এসেছে তখন কিন্তু তার ক্যারিয়ার চয়েস হয়েই গেছে। কিন্তু আসলে ক্যারিয়ার চয়েসটা মূলত হয় কিন্তু তার পারিবারিক জীবনে। কাজেই এখানে পরিবারের পরিবেশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে সব কনজারভেটিভ ফ্যামিলি আছে সেখানে মেয়েদের উপরে অনেক বাধা বিঘ্ন এগুলো থাকে, কিন্তু ওখানে বাবা মায়ের যে মনোভাব সেটা একটা ইম্পর্টেন্ট, এবং বাবা মা কতখানি উৎসাহ দেন নন ট্র্যাডিশনাল ওয়ার্ক সিচুয়েশনে যেতে, সেটা একটা বড় বড় ব্যাপার। এবং ওই পারিবারিক বাধাটা যদি না থাকে, যদি একটুখানি মেয়েদেরকে একটু ফ্রি করা যায়, তাহলে কিন্তু তার অপরচুনিটি কি আছে সেগুলোকে এক্সপ্লোর করে সে দেখতে পারে এবং সেইভাবে সে যেতে পারে। যেমন আগে আমরা যখন অনেক আগে 70-এর কোঠায় বা যেসব গবেষণা করেছি, তখন যদি জিজ্ঞেস করা হয়, মেয়েদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কোন কোন কি কাজ করবে, বড় হয়ে কি হবে,
তাহলে দেখা যায় ডাক্তার হতে চায়, শিক্ষক হতে চায়, এইগুলো ট্র্যাডিশনাল একটা, তার ভিতরে যে ইমপ্লান্টেড হয়েছে যেগুলো আর কি, যে নারী হিসাবে, মেয়ে হিসাবে আমার এইগুলো করলে পরে আমি সেফ সিকিউর থাকবো, এরকম একটা ধারণা। তারপরে আমরা দেখলাম যে এইটিজে যে একটা, আমি নিজে একটা গবেষণা করেছিলাম এবং তাতে দেখলাম যে একদম প্রথমে চলে গেল ইঞ্জিনিয়ার হবে, এবং আমার তো নিজের তাক লেগে গেল যে কি ব্যাপার, এই যে ট্র্যাডিশনাল থেকে এত বড় একটা উত্তরণ। আমি যখন স্টুডেন্টদের জিজ্ঞাসা করছি যে এটা হাই স্কুল এবং কলেজ লেভেলে, তখন একটা বড় একটা পার্সেন্টেজ আমরা দেখলাম যে ইঞ্জিনিয়ার হতে চাই, এই যে নন ট্র্যাডিশনাল দিকে আসছে। অর্থাৎ পারিবারিক একটা দিক আছে, আর সোশ্যাল ক্লাইমেট যেটা আছে, এটাতে যদি এক্সপোজড হয় যথা ঠিক মতো, তাহলে কিন্তু সে তার কেরিয়ার চয়েসে সবচেয়ে বেশি লাভবান হতে পারে। আর এটা আমি আমার যদি মনে একটা হয়। ছোট্ট জিনিস আপার সাথে এক লাইন যদি আমি অ্যাড করি, সেটা হচ্ছে এই যে পারিবারিক এবং সামাজিকের যে বাধাগুলি, সেগুলি অতিক্রম করার জন্য আমি অবশ্যই আসলে মেয়েদেরকে উৎসাহ দেব যে তারা যেন তাদের নিজেদেরকে নির্ভরযোগ্য প্রমাণ করতে পারে, কাজে, কথায়, পরিশ্রমে। এর আসলে কোনো বিকল্প নেই। কেউ আপনাকে কোনো জায়গা কোনোদিন কোথাও দেবে না। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাকে মুখে ওটা বললে হবে না আমি ইকুয়াল টু অমুক। এখানে কোনো ছেলে মেয়ের সাথে কোনো যুদ্ধ হচ্ছে না। আপনি আপনার কাজটা মনোযোগ দিয়ে করবেন এবং আপনাকে কোনো কাজ দিলে সেটা সময় মতন আপনার কাছ থেকে ফেরত পাওয়া যাবে, and that will be a quality product, quality work. এটা আপনি ইনশিওর করেন, আপনার বাবা মাকে নিশ্চিন্ত করেন যে আপনি আসলে যোগ্য। আপনি আপনার চারপাশে মানুষজন দেখতে পাক আপনি যোগ্য। আপনার অর্ধেক যুদ্ধ এখানে শেষ, জয়ী হয়ে গেছেন আপনি। বাকিটা আপনাকে করতে হবে ওয়ার্ক প্লেসে। এখন কিন্তু নন ট্রেডিশনাল জবের প্রতি ভীষণ আগ্রহ দেখা যাচ্ছে, তাই না? যুগের পরিবর্তন হয়েছে। এই যে বিশেষ করে এই সমস্ত মানে ইন্টারনেট আসা বা ইত্যাদির জন্য আমরা দেখি এন্টারপ্রিনিয়রশিপের সাংঘাতিক রকমের একটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, তাই না? উইমেন এন্টারপ্রিনিয়র অনেক বেশি বেড়ে গেছে, এবং এটা একটা ভীষণ একটা আনন্দের কথা, আমি বলবো এটা আনন্দ। অর্থাৎ গণ্ডির থেকে তারা কিন্তু বের হয়ে গেছে, এটাই একটা আমাদের চোখে পড়ার মতো বিষয়। এখন আপনার কথা শোনা যাচ্ছে না, একটা বলছেন যে পরিবার থেকে, আর একটা সুতপা ম্যাম বলছেন যে লাইক আইবিএ ইনস্টিটিউট, বাট হোয়াট অ্যাবাউট আর কোন জায়গা থেকে এই কোচিংটা আসতে পারে, স্পেশালি ফ্রেশারদের ক্ষেত্রে? সংগঠনগুলো অথবা অ্যাসোসিয়েশন গুলো কি কোনো একটা ভাবে যে এই জায়গাটাতে গাইড করতে পারে কিনা? তাসলিমা আপা, মৌটুসী, ফিল ফ্রি ফ্লো নেওয়ার জন্য। আমরা আচ্ছা, আমরা আমি আমি যদি জি যে যদি এখানে অ্যাড করি যে অবশ্যই অ্যাসোসিয়েশন গুলোতে একটা ভূমিকা আছে, বাট আমি হয়তো রিফ্লেক্ট করবো সুতপা ম্যাডাম যে কথাটা বলেছেন যে অনেক সময় আসলে আমরা বুঝি না যে কি করতে পারি আমরা, মানে আমাদের ক্যাপাসিটি কতখানি। সো এইসব ক্ষেত্রে আমাদের ক্লোজ সার্কেল কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা যাদের সাথে কনস্ট্যান্ট কন্ট্যাক্টে থাকি, যাদের সাথে আমি হয়তো শেয়ার করি আমার অ্যাম্বিশন কি, আমার গোল কি, এবং তারা হয়তো আমাকে অনেক নিউট্রালি অনেক ফিডব্যাক দিতে পারে যেটা আমার নিজের চোখে ধরা পড়ছে না। আমি যদি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন ক্যারিয়ার শুরু করেছি এবং তখন আমার অনেক কিছু নিয়ে আই ওয়াজ নট ভেরি কনফিডেন্ট যে আমি আসলে কি করতে পারি, এবং ওই সময় আমাকে কিন্তু আমার ম্যানেজার থেকে শুরু করে আমার যেসব সিনিয়ররা ছিলেন যারা, এবং আমি বলবো যে এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ইটস নট অ্যাবাউট বিইং আ ওম্যান, ইটস অ্যাবাউট এনিবডি। সো একটা ক্যারিয়ার শুরু করার সময় আসলে তো তখন আমরা বিশাল একটা সাগরের মধ্যে পড়ে যাই, এবং যদি আপনি একটা বড় অর্গানাইজেশনে শুরু করেন, ইভেন অর্গানাইজেশনটাকে বোঝার জন্য কিন্তু আপনার অনেকখানি সময় লেগে যায়, আপনি কোথায় যেতে পারেন, কি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইন্টারনালি আমাদের আসলে অনেক সাপোর্টের দরকার হয় জাস্ট টু ন্যাভিগেট থ্রু দ্য অর্গানাইজেশন। সো সেই সব ক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে আমরা কিভাবে নেটওয়ার্কটাকে গ্রো করছি, আমাদের নেটওয়ার্কে কারা থাকছেন। সেটা ফর্মাল অ্যাসোসিয়েশন হতে পারে, ইন্টারনালি অর্গানাইজেশনের একটা পার্ট হতে পারে যেখানে উই ডু দিস কাইন্ড অফ থিং, বাট এটা ইনফর্মালিও হতে পারে। বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র মেয়েদের জন্য না। এটা আর্লি ক্যারিয়ারে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে করি আমি। এবং আমি যদি একটা ছোট্ট জিনিস গাইডেন্স তাসলিমার সাথে অ্যাড করি, একটা লাইন আপ বলেই আমি শেষ করে দিচ্ছি আপা, সেটা হচ্ছে যে দ্য টেন্ডেন্সি টু একসেপ্ট দ্য মিস্টেকস। অনেক সময় আমরা ভুল করি এবং আমাদের একটা, এটা আমার কাছে মনে হয়েছে এটা আমাদের একটা কালচারাল ইস্যু খানিকটা, যে আমরা একেবারেই রাজি না কখনো একসেপ্ট করতে যে আমার ভুল হতে পারে, কারণ আমাদের টলারেন্স টুয়ার্ডস মিস্টেকস খুব কম। কেউ ভুল করেছে এবং সে স্বীকার করেছে, তাকে বাকি জীবন ট্যাগ করে দেওয়া হয়, লেবেল করে দেওয়া হয়, আরে ও তো নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছে জানো না। তার ফলে একটা টেন্ডেন্সি গ্রো করে
সবসময় ডিফেন্ড করা যাই করছি। তো অর্গানাইজেশন চয়েসে আমার ভুল হতে পারে, কেরিয়ার আমার কোনো কোনো মনে হতে পারে আমি যেই ধরনের কাজ শুরু করেছিলাম এখন আর আমি আগ্রহ পাচ্ছি না, আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই। তো ওই জায়গাটাতে ওই মানসিকতার পরিবর্তনটার জন্য আমাদের মনে হয় একটা নিয়মিত প্র্যাকটিস থাকা দরকার, প্রশিক্ষণ এবং প্র্যাকটিস দুটাই। যে আমি আমার গতিপথ পাল্টাতে পারি, আমার ভুল হতে পারে, আমি হিউম্যান, আমি সেটা শুধরে নেব। থ্যাংক ইউ আপা, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট হ্যাঁ, করেছি। আমি যেটা বলছিলাম আর কি, যে এই যে ক্যারিয়ার চয়েস বা ক্যারিয়ার গঠনের যে ধাপটা, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে না, এটা শুরু হওয়া দরকার স্কুল পর্যায়ে। এবং আমরা দেখি স্কুল পর্যায়ে যে গাইডেন্স, যেটা যে শিশু মনোবিজ্ঞানী যদি থাকতো প্রত্যেকটা স্কুলে, এখন বলা হচ্ছে কিন্তু এটা, হ্যাঁ, শিশু মনোবিজ্ঞানী শুধুমাত্র যে বিহেভিয়ারাল অ্যাবারেশন বা ইত্যাদির জন্য দরকার তা কিন্তু নয়, তাকে গাইডেন্স দেওয়া, প্রপার গাইডেন্স দেওয়া, যে সে তার কি পোটেনশিয়াল আছে। একজন স্কুল সাইকোলজিস্টের কাজ কি? স্কুল সাইকোলজিস্টের কাজ হলো তার পোটেনশিয়াল গুলোকে সামনে তুলে ধরা, যে তার কি কি গুণাবলী আছে, এবং তার বিভিন্ন পথ নির্দেশ করা, তুমি এটা হতে পারো, ওটা হতে পারে, এটা হতে, এটা চয়েস গুলো ইয়ে করা। আমাদের তো কোনো স্কুলে কোনো স্কুল সাইকোলজিস্ট নাই, সেখান থেকে তার পোটেনশিয়াল অনুযায়ী তার গাইডেন্স যে দেওয়া, এই গাইডেন্স প্রোগ্রামটাই কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত ডেভেলপ করে নাই। একেবারে শীর্ষে যে মানে আমি একজন কাউন্সিলিং এবং গাইডেন্স এর পরিচালক হিসেবে কিছুদিন কাজ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 বছর, কিন্তু ওই সময় তো গাইডেন্স এর চাইতে আরো আগে আসবে, কিশোর বয়সে, যখন সে একাডেমিক লাইফে বিভিন্ন সাবজেক্ট পড়ছে, সেখান থেকে তার যে সমস্ত লাইন গুলো সে নির্বাচন করবে সেখানে, এবং তার ইন্টারেস্ট কি, তার অ্যাপটিটিউড কোথায়, এইগুলো যদি ঠিক মতো যদি আমরা বার করতে পারি, তার ন্যাক কোথায় বা অ্যাপটিটিউড কোথায়, তার ইন্টারেস্ট কোথায়, ইন্টারেস্টটা অবশ্য বাড়ানো যায় আর কি। ইন এনি কেস, আমি যেটা বলছি যে এটা কিসের হওয়া দরকার, তারপরে কিন্তু নির্ধারিত হয়ে যায় কেরিয়ার চয়েস। মৌটুসী, তুমি কিছু অ্যাড করতে চাও? অথবা আমি এইভাবে বলতে চাচ্ছি যে লাইক একটা হচ্ছে যে আহ, কিছুটা এক্সপোজারের অভাবজনিত কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেটা একটা। বাট আবার একটা কি উল্টাটাও হচ্ছে কিনা, যে এক ধরনের এক্সপেকটেশন ক্রিয়েট করছি, সেখানেও কি আমি রিসেন্টলি কিছু ইয়াং প্রফেশনালদের পাই যে যারা জব করছে, কিন্তু সে খুশি, কিন্তু তার বাবা মা খুশি না যে সে কেন এই জব করছে। সো উই আর ক্রিয়েটিং অলসো এক্সপেকটেশন, অ্যান্ড সেটাও কি একটা প্রেশার তৈরি করছে কিনা। কিন্তু আসলে জেন্ডার রোলের ব্যাপার আছে, রোল এক্সপেকটেশনটা কি সেইটার উপর ব্যাপার, ঘটনাটা তাই হচ্ছে, তাই না? এখন যদি ট্র্যাডিশনাল ফ্যামিলি হয়, তাহলে তার রোল এক্সপেকটেশন হবে মোর অফ এ হাউস ওয়াইফ কাইন্ড অফ থিং, হ্যাঁ। কিন্তু যদি নন ট্র্যাডিশনাল হয়, যারা উচ্চমনা হয়, তারা কিন্তু বিধে রাখবে না, তারা কিন্তু তাদেরকে ফ্রি করে দেবে, যাতে ক্যারিয়ারকে সে ফ্রিলি চুজ করতে পারে, তাই না? তো কাজেই ওই যে বলছিলাম যে গৃহ পরিবেশ কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট, এবং অবশ্যই এক্সপোজারটা দিতে হবে তাদেরকে আর কি। আর স্কুলে বিশেষ করে প্রশিক্ষণ প্রাপ্ত যদি স্কুল সাইকোলজিস্ট থাকে, তারা গাইডেন্সটা ভালোভাবে দিতে পারবে। Absolutely. I think Daud bhai, as you have mentioned, and as Dr. Hamida was mentioning as well, আমাদের মতো সোসাইটিতে তো সোশ্যাল প্রেশার আর একটা এক্সপেকটেশন থাকাটা ইজ ভেরি ন্যাচারাল, এবং সেটা অবশ্যই থাকবে, স্পেশালি যখন জেন্ডার ট্রান্সফরমেটিভ রোলের কথা আসে, রাইট? আমি তো মনে করি যে আমাদের মানে বিজনেস ম্যানেজমেন্টের যে রোলটা, এটা এখন অনেকটা মেইন স্ট্রিম হয়ে গেছে। মানে ইটস নো লঙ্গার আ সারপ্রাইজ ফর হ্যাভিং লিডার্স লাইক রূপালী চৌধুরী লিডিং আ কোম্পানি, সো ইটস নো লঙ্গার আ সারপ্রাইজ আর আ শক টু দ্য সোসাইটি অর টু দ্য অর্গানাইজেশন। বরঞ্চ আমার কাছে জেন্ডার ট্রান্সফরমেটিভ রোল মনে হয়, ফর এক্সাম্পল, যখন আমরা ব্র্যাকে সিকিউরিটি গার্ড নিচ্ছি, ফিমেল সিকিউরিটি গার্ড, অর আমরা যখন একটা বাজারে হেভি লেদ মেশিন চালাচ্ছে সেখানে মেয়েদেরকে অ্যাপ্লাই করছি, অর মোবাইল সারাচ্ছে বা ফ্রিজ রিপেয়ার করছে। সো এই ধরনের রোলে পিপল আর নট ইউজ টু সিইং ওমেন। সো ডক্টর হামিদা আগে যেটা বললেন যে ওই এনাবলিং এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করছি কিনা। সো আই থিঙ্ক at a workplace, first thing that helped personally in my career is I don't think any organization treated me as a woman. So I really like that. আমি যেটা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে I hate being labeled as a woman leader. Right. So I really appreciate যে all the organization I worked, I was not treated as a woman, and I never viewed myself as a woman. Having said that, I'm a very niche, pampered
audience and target segment, there are real challenges that working women face, right? In terms of work-life balance, in terms of social pressure, family pressure. So এক্ষেত্রে organization গুলোর দরকার to listen to different segment. So সব মেয়েদেরকে একটা homogeneous segment ধরে নেওয়াটা I think would not be right. We need to understand that even within working women there are different segments. There's one segment like me, we do not want to be treated as women leaders, or we just want to be treated as leaders. There are segments যেখানে people are facing real challenges, যেখানে working hours is an issue, role clarity is an issue, job description is an issue, যেখানে sexual harassment at workplace is an issue. So the first thing organization can do is to understand that within the working woman class there are different segments, and understand the need of different segments and offer solutions based on that, right? Whether we are openly listening to women and giving every different segment a customized solution that they need. I'll stop here. থ্যাংক ইউ আমরা যদি একটু নেক্সট প্রসিড করি এবং রুমানাকে আমি প্রশ্নটা করি, এবং আমি শিওর যে তারপরে অন্যরাও ফিল ফ্রি টু অ্যাড অন। সেটা হচ্ছে যে মিড ক্যারিয়ার, আমরা জানি যে সবাই ছেলে মেয়ে সবাই মিড ক্যারিয়ার ইজ এ স্লিপারি স্লপ, এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়। আমরা যেটাকে বলি যে ট্রানজিশন। সো কোচ কিভাবে হেল্প করতে পারে এই ট্রানজিশন ফেজটাতে? যে ইট কুড বি লাইফ ট্রানজিশন, যেটা আমরা বলি যে লাইক ব্যাচেলার থেকে ম্যারিড থেকে ইউ আর হ্যাভিং কিডস, and things get really complicated. It's not easy. And at the same time, জবের দিক থেকে you are getting in a higher role. You are having a team, complex delivery. So, and all the individual, irrespective of gender, সবাই কিন্তু একভাবে পারফর্ম করতে পারে না। So this এই ট্রানজিশনের জায়গাটাতে we don't see যে ট্রেনিং খুব ভালোভাবে হেল্প করে, we don't see যে হচ্ছে যে অন্য কোনো এডুকেশন খুব ভালোভাবে হেল্প করে, rather than we see যে কোচিং অনেকখানি হেল্প করতে পারে। So what's your view, Rumana, regarding this transition coaching এর ক্ষেত্রে? It could be life transition, it could be role transition. থ্যাংক ইউ দাউদ ভাই, অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাপোলজিজ, একটু দেরি করে জয়েন করেছি। সবাই চেনা মুখ, এক জায়গা থেকে আসছি। আমি মৌটুসী, সুতপা, তাসমিয়া আপা, ডক্টর হামিদাকে আসসালামু আলাইকুম, অ্যান্ড রূপালী আপা, গুড টু সি ইউ। আমার মনে হয়, আমি মনে করি কোচিং এর জায়গা থেকে যদি আসি, রিসার্চ পড়ে ওয়ার্ল্ড ওয়াইড মেয়েদের ক্ষেত্রে ইনফ্লেকশন পয়েন্ট অফ কুইটিং is, and the inflection, the point where they are transitioning to leadership is same. কারণ ওই একটা জায়গায় যখন মেয়েরা লেট 20s আর্লি 30s, ওই সেম টাইমটাতে স্পেশালি কর্পোরেটসে তাদের লিডারশিপেও আগাচ্ছে, এবং তখন তাদের ফ্যামিলি স্টেজগুলো চেঞ্জ হচ্ছে, এবং সেখানেই আই থিঙ্ক the organization's role comes in, the coaching role comes in to help them. প্রথম কথা হচ্ছে কনফিডেন্স দেওয়া টু নট টু কুইট, অ্যান্ড কনফিডেন্স দেওয়া টু কন্টিনিউ। সেকেন্ড হচ্ছে যে, যেটা মৌটুসী বললো, যে ডিফারেন্ট গ্রুপস বিভিন্ন জিনিস অ্যাপ্রোচ করে। হ্যাঁ, আজকাল আসলে সিঙ্গেল থাকাও একটা ট্যাবু, বিয়ে করাও একটা ট্যাবু, বাচ্চা না হওয়াও একটা ট্যাবু, বাচ্চা থাকাও একটা ট্যাবু। প্রত্যেকটারই there is a unique challenge. So ওই জায়গাটা থেকে how organization coaching can help is first, আমার মনে হয় রিসার্চ এগেইন বলে মেয়েদের একটা টেন্ডেন্সি আছে টু লিভ বিফোর দে লিভ, সে দে কুইট বিফোর দে কুইট, টু থিঙ্কিং দ্যাট আমি পারবো না, ওই জায়গাটাতে হেল্প করা। সেকেন্ড, ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি লিডারশিপ ব্রিংস ইন, বাংলাদেশের ক্ষেত্রে আরো বেশি আমি মনে করি, বিকজ আমরা অনেক বেশি দেখি না উইমেন লিডার্স। থার্ড হচ্ছে যে লিডারশিপ এবং এই স্টেজ অফ লাইফটাকে একসাথে ম্যানেজ করা, কারণ এখন ডুয়েল ক্যারিয়ার ইজ ভেরি ভেরি কমন। সো ওই জায়গাটাতে কোচিং এর হেল্প খুব ক্রিটিক্যাল, এবং আমার মনে হয় কোচিং হেল্প করে, কারণ কোচিং হেল্পস ইন নয়েজ ক্যান্সেলেশন, ব্লুটুথ স্পিকারের নয়েজ ক্যান্সেলেশনের মতো। কারণ আমাদের একটা ইনার ভয়েস বলে যে এটা দরকার নেই, আরেকটা ইনার ভয়েস বলে এটা দরকার আছে, আরেকটা বলে এত উপরে অনেক চলে এসছে আর দরকার নেই যাওয়ার, আরেকটা ভয়েস বলে আমার তো ইচ্ছে করছে আগানোর, আমার ইচ্ছে করছে শেখার। সো কোচিং একটা ফোকাসড পারপাস আনে আমাদের ডেভেলপমেন্টে, এবং আমি নিজে এটাতে অনেক বেনিফিটেড হয়েছি। আমরা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করি, আমরা একটা খুব সুন্দর প্রোগ্রাম স্টার্ট করেছি, রিটার্নার্স প্রোগ্রাম। এই প্রোগ্রামটা ইজ অ্যাবাউট পিপল হু ওয়ান্ট টু কাম ব্যাক টু ক্যারিয়ার আফটার আ লং পিরিয়ড অফ গ্যাপ, বিকজ এটাও আরেকটা ফ্যাক্টর যে ইটস ওকে টু টেক আ গ্যাপ এন্ড দেন কাম ব্যাক, বাট হয়তো বা আমরা
খুব বেশি ইকুইপ না, সো ওই জায়গাটাতে আমরা কাজ করছি। সো আই উড সে এই নয়েজ ক্যান্সেলিং এ এবং ইন্ডিভিজুয়ালদেরকে ফোকাস করে আনাতে কোচিং প্লেজ আ বিগ রোল। গ্রেট গ্রেট। রূপালী আপা, যদি কিছু আপনি যদি অ্যাড করতেন এই জায়গাটাতে, যদিও আপনার জন্য আমরা স্পেশাল কিছু প্রশ্ন রেখেছি শেষে, বাট তারপরেও বিকজ আমরা দেখি যে মিড ক্যারিয়ারে এসে ছেলেরাও স্ট্রাগল করে, মেয়েরাও স্ট্রাগল করে, তো এই মিড ক্যারিয়ারের জায়গা থেকে কিভাবে কোচিং তাদেরকে হেল্প করতে পারে? কোচিং তো আমার আমার মনে হয় মিড ক্যারিয়ারে খুবই হেল্প করতে পারে, বাট সবচেয়ে বেশি হেল্প করতে পারে ও যেটা বললো আর কি, মানে আমরা বেসিক্যালি আমি যখন ওমেন্স এম্পাওয়ারমেন্ট বলি, I always think of economic independence and to be able to decide for yourself. এখন যদি আমি if I don't have means, এমনিতেই টাকা পয়সা ইনকাম করলেও there are people telling you what to do, what not to do. সো বাট আমি যদি টাকা পয়সা ইনকামে আমার যদি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সই না থাকে, তখন তো আমার ভয়েস আরো নাই। সো ওই ভেতরে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার যে ফায়ারটা, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। এটা আমি জানি না how coaching can help. If you don't need money because you are from a very good family, then you can make your income or you can give your income to some noble cause and then help somebody, so that you feel compulsion that inside you that I need to continue. আমাদের দেশে ওইটাই হয় যে আমার হাজবেন্ড ভালো চাকরি করছে, মেবি মাই হাজবেন্ড ইজ ডুইং সো ওয়েল, I don't need to actually earn money, rather I actually go, and that is also a good job. মানে আমি মনে করি বাচ্চা মানুষ করার মতো ভালো কাজ পৃথিবীতে আর কি হতে পারে। So when we are I cannot demean those people who actually decide to stay back and raise kids. কারণ আমরা যারা এরকম হাউসওয়াইফ থেকে অফিস ওয়াইফ হয়ে গেছি, so we don't know, we have that guilt consciousness inside our mind যে আমি কি lesser human being, lesser mother, this and that, ওগুলো সব সময় থাকেই, মানে that someone has to live with, এটার থেকে কোনো মুক্তি নাই। So that is one way of thinking, but coaching can help that you need to become independent in terms of also economic power, সেটা যেভাবেই হোক না কেন, although you are from this family or that family, so সেই নিডটা কিভাবে কোচিং এর ক্ষেত্রে আনা যায়, সেটা আমি মনে করি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। And also to give, তুমি যদি লিডারশিপ পজিশনে থাকো, you can influence so many decisions which can help also other fellow women, সেটাও তো একটা নোবেল কজ হইতে পারে। আর আমরা অনেক সময় ভাবি যে আমরা যখন আসি, যখন একটা পজিশনে চলে আসি, তখন মানে I cannot think of only helping women employees, isn't it? I have to think about employee irrespective of the gender. সুতরাং ওই জিনিসটা একটা আছে। আর আমার মনে হয় কোচিং টোচিং সবই থাকবে, বাট বেসিক্যালি ইউনিভার্সিটি কি দিচ্ছে, ইউনিভার্সিটি আমার সময়ে it was only giving you functional tools, যে আমি কিভাবে I can do problem solving in terms of actual job that I do. আমার এখানে আমার প্রোডাক্ট প্রফিটেবিলিটি কি হবে, মার্কেটিং communication mix কি হবে, but how to deal with people. With due respect to the Dr. Hamidake বলছি যে leaderships are not always actually learned behavior. I think there is a genetic aspect of it. মানে আমি বলবো fearlessness, আমি বলবো problem solving behavior, some people do have and some people train করলেও আসে না, they are good in doing something else. আমি শুধু আইবি এর স্টুডেন্টদেরকেই বলবো না, আমি যে দেখি যে ইঞ্জিনিয়ার যারা বেরিয়ে আসছে, তাদের একটা বেশি they have a compartmentalized way of thinking. এখন ওটা কোচিং এর মাধ্যমে how to make it collaborative irrespective of the gender. এখন এখানে জেন্ডারের কথাটা চলে আসছে, কিন্তু সেখানে অনেকগুলো আমরা দেখি যে in terms of also যারা ডক্টর আছেন, তাদেরকে অনেক কোলাবোরেটিভ কাজ করতে হয় with the support functions like nurses, like other people, anesthetists, ওদেরকে একটা কোলাবোরেটিভ টিম ওয়ার্ক করতেই হয়। তো সেখানে এইখানেও যারা ডক্টর হচ্ছে, তাদেরকে তো স্কিলটা থাকতে হবে irrespective of the gender. এখন মেয়েদের আমার মনে হয় এই বিষয়গুলো অবশ্যই কোচিং এর মাধ্যমে করা যায়। এখন যার মধ্যে that attitude is not there, there are, I believe, আমার স্পেকট্রামে there are two kinds of people that some people have positive attitude, some people do not have positive attitude, they doubt everything. এখন ওই ক্যারেক্টারকে সাইকিয়াট্রিস্ট ছাড়া তো আপনার কোচিং দিয়ে ঠিক হবে না, but someone is having positive attitude and doubt within herself that whether I can or I cannot or should not, that can be resolved through coaching. But some are actually আমার মনে হয় অনেক ingrained problem,
and সেটা আমার মনে হয় না যে শুধু কোচিং দিয়ে সম্ভব হবে আর কি। ইউ নিড ডিপার কি বলবো এটাকে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোল প্রবলেম। এবং আই বিলিভ দ্যাট আমি মৌটুসী যেটা বললো যে আমরা একই ফ্রেমওয়ার্কে সব এমপ্লয়িকে দেখলে চলবে না। সো সামওয়ান ইজ কামিং ফ্রম ওয়ান ডিসিপ্লিন, they have got this kind of problem, someone is coming from this background, তার অন্যরকম প্রবলেম, বাট কাস্টমাইজ প্রবলেম করা সব জায়গায় ডিফিকাল্ট। বাট আমি যদি মনে করি আমাদের যারা লিডারশিপ পজিশন আছে তারা যখন নার্চার করে আরেকজনকে নিচে, তখন they have a better situation, they have a better visibility of that person who are working under them. তো তারা যদি একটু তাদের যদি এমপ্যাথি থাকে তারা হয়তো বেটার হেল্প করতে পারে। বাট দি অর্গানাইজেশন হ্যাজ টু ডেভেলপ দ্যাট কালচার অলসো, যে কারা এই জিনিসটাকে নার্চার করছে। খুব স্ট্রাকচার দিয়ে যে সবসময় করা যায় তাও না, মানে দিস আর অল এফার্টস না, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ টু ওয়ার্ক, তাই না? আর আমি একটা নিজে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশন শুধু না, আমাদের স্কুল থেকে আমাদের শিখাতে হবে প্রথমে আমি একজন হিউম্যান বিইং, and then my gender comes second, then আমার sexuality is either I am male or female or third gender. That's a different issue altogether. So that kind of thinking আমার মনে হয় ইনগ্রেইন করতে হবে। আর আমি কিন্তু অনেক বেশি পজিটিভ ইন দ্য সেন্স দ্যাট আমি দেখি আমাদের দেশে যে রেভলিউশনটা আসছে, দ্যাট ইজ ফ্রম দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো দ্যাট ইজ ফ্রম পিওর ইকোনমিক প্ল্যাটফর্ম থেকে আসছে, and that from that platform our actually middle class started thinking if they can do, why can't we do? তো মেয়েরাও কিন্তু চিন্তা ভাবনা করছে যে আমাকেও হতে হবে। সো এবং আমার মনে হয় মিডল ক্লাস ফ্যামিলিও ভাবছে যে বিয়ে দেওয়াটা ইজ নট এ সলিউশন, রাদার ইট ইউ সামটাইমস ইট ক্যান ব্রিং প্রবলেম। সো দেয়ার ইজ এ হোল চেঞ্জ অফ দ্য মাইন্ডসেট, এবং সেটা সোশ্যাল এবং অনেকটা আমাদের টেকনোলজিক্যাল ইনোভেশনের জন্য পিপল আর এক্সপোজ টু লট অফ ইনফরমেশন, and so women are intelligent, mothers are intelligent, so they are pushing their daughters that you whatever I could not be, you should be. তো সেটাও আমার আসছে। সুতরাং অর্গানাইজেশনের কোচিং এর ক্ষেত্রে সেটা অর্গানাইজেশনের ভিতরে হোক বাইরে হোক, ইট প্লেজ এ রোল, বাট সাম হোল সেটা হচ্ছে আমাদের কালচারে যদি আমার কান্ট্রি চেঞ্জ না হয়, সেটা হঠাৎ করে তার ওমেন কি বলবো লিডার বেরিয়ে আসবে না, তাই না? কান্ট্রি যদি চলে যায়, যদি এখন যদি বলে থাকে ইয়োর প্লেস ইজ অলওয়েজ ইন দ্য হোম, আমি হোমে থাকাটা খারাপ মনে করছি না, হাউস ওয়াইফ ইজ এ চয়েস, সেটাও আমি খারাপ বলে মনে করছি না, বাট সামওয়ান শুড নট বি পুশ টু ডু দ্যাট। সেটা আমাদের আসতে হবে অ্যাজ এ সোসাইটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ট্রানজিশনের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা ইদানিং একেবারে 1 মিনিট। শিওর ম্যাডাম। জি আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে এই যে পুরা যে প্রেমিসটা দেওয়া আছে যে এক্সিকিউটিভ কোচিং অ্যাজ এ ডেভেলপমেন্ট টুল ফর উইমেন লিডার্স, জি ম্যাডাম আমরা আপনাকে ড্রপ করছি, সো একটু কথা আমি কি শুনতে পাচ্ছি না? আমরাও শুনতে পাচ্ছি না, কারণ আমরা যা চাই তা হবে না, তা কিছুতেই হবে না, কারণ এটা হলো চাচ্ছি তা হবে না। এবং একসঙ্গে কিন্তু লিডারশিপের যে জি ম্যাডাম আমরা আপনাকে একটু শুনতে পাচ্ছি না। আমি যে প্রশ্নটা একটু করতে চাচ্ছিলাম যে ট্রানজিশনের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, এখানে যারা আছে আমার এখানে প্রায় সবাই হচ্ছে যে দেশের বাইরে ক্যারিয়ার করেছে। সো সেই জায়গা থেকে it's not easy, it's very difficult, it's a cultural change, it's a shock and also personal life এক ধরনের চেঞ্জ। সো সেই জায়গা থেকে তাসলিমা আপনি যদি একটু বলতে চান যে আপনার অর্গানাইজেশন কি আপনাকে কোনোভাবে হেল্প করেছে কিনা? আপনি জাপানে ছিলেন, আপনি চায়নায় ছিলেন, আমার মৌটুসী আছে, রুমানা আছে, ওরা সবাই দেশের বাইরে জব করেছে। সো হাউ ইউ সি দিস ট্রানজিশন, এই লোকেশন ট্রানজিশন আপনার কিভাবে আপনারা ম্যানেজ করেছেন? অফ কোর্স এটা তো আসলে অনেক বড় একটা চেঞ্জ। আপনি যেটা বললেন যে ইটস আ লট personal than it's a job change, right? So এখানে আসলে এত কিছু থাকে। আমি যখন মুভ করেছি the decision did take a long time, কারণ হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তো একটা পরের ব্যাপার, বাট তারপরে গিয়ে আমি কি করব, কিভাবে সেটেল ডাউন হব, and when you go to a
place where it's like completely different than what you are used to. So ওখানে আসলে অনেক অ্যাপ্রিহেনশনও কাজ করে যে আসলে কি করতে পারবো কিনা। ওখানে নিজের কনফিডেন্সটা নিয়ে আসলে হয়তো একটু শেকি সিচুয়েশনে থাকি। বাট আমার জন্য যেটা হয়েছে, বা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, যে ওইটার জন্য যে গ্রাউন্ড ওয়ার্কটা সেটা আমাকে অনেক লম্বা সময় ধরে করতে হয়েছে, এবং টুগেদার উইথ মাই অর্গানাইজেশন, আমার সিনিয়র যেসব লিডার ছিলেন তাদের সাথে তো কথা বলতেই হয়েছে, প্লাস আমার যেসব কলিগ ছিলেন যাদের এই এক্সপিরিয়েন্সটা হয়েছে তাদের সাথে আমি নিজে থেকে হয়তো অনেক সময় গিয়েছি, এবং অনেক সময় তারা নিজেরাই আমার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে how to make it much more easier. It's not easy, of course, it's not easy, but how to make it more comfortable when you land in that position, right? এবং এরপরে আমি যেটা দেখলাম যে when you move there, it's not about being a female or a male, because everybody will go through similar kind of challenges যখন আপনি লোকেশন চেঞ্জ করেন বা এন্টায়ারলি হয়তো ডিফারেন্ট কালচার চেঞ্জ করেন। তো এরপরে যেটা হলো যে when some of my other colleagues are planning to do this kind of things, regardless of their gender, they would be trying to come back to me for advices or how to make the transition easier, right? So এই ক্ষেত্রে আমি বলবো যে অর্গানাইজেশন অফ কোর্স আপনাকে একটা বিশাল হেল্প করতে পারে। আর আরেকটা জিনিস যদি আমি একটু ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে কথা বলি যে কে ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে যাবে বা কে কোন রোলটার জন্য সুইটেবল, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা অনেক সময় অ্যাপ্রিহেনশনটা আমাদের লিডারশিপ পয়েন্ট অফ ভিউ থেকেও থাকে, যে হয়তো একটা মেয়েকে আমরা ওই অপরচুনিটিটা দিচ্ছি না বিকজ উই অ্যাজিউম যে সে যাবে না, বা দে উইল হ্যাভ আ বিগার প্রবলেম দ্যান আ মেল কলিগ। তো এই ক্ষেত্রে আমার মনে হয় এক্সিকিউটিভ কোচিংটা কিন্তু আসলে ফিমেলদের জন্য নট নেসেসারিলি দ্যাট রেলেভেন্ট। এখানে আমাদেরকে কথা বলতে হবে আমাদের যারা ডিসিশন মেকিং পজিশনে আছেন তাদের সাথে, কারণ বেশিরভাগ ইন্ডাস্ট্রি বা বেশিরভাগ ফাংশন যেগুলো আমাদের এখন আছে সেক্ষেত্রে আমাদের ডিসিশন মেকিং পজিশনে কিন্তু আমরা দেখবো যে আমাদের মেল কলিগরাই আছেন বেশিরভাগ জায়গায়। তো তারা যখন একটা ইন্টারন্যাশনাল অপরচুনিটি আসে এবং সেটা কার কাছে প্রেজেন্ট করা হবে বা কাকে ওটার জন্য চুজ করা হবে, সেই ডিসিশন গুলো নেন, তারা যাতে কখনো এই জিনিসটা অলরেডি এজিউম করে না নেন যে বিকজ দ্য ক্যান্ডিডেট ইজ আ ফিমেল শি ক্যানট মেক ইট। সো তাকে তো আসলে অপরচুনিটিটা দিতে হবে প্রুভ করার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় যে কোচিংটা ইজ নট টুয়ার্ডস দ্য ফিমেল ক্যান্ডিডেট, বাট ইটস মোর অ্যাবাউট দ্য লিডারশিপ। তো আমাদের অর্গানাইজেশন আমরা যখন এই জিনিসটা নিয়ে কাজ করছি, আমরা এখন আসলে অনেক ফোকাস করছি লিডারশিপ ডেভেলপমেন্টে to address diversity. Diversity is not about female, or it's more about having a different mix of workforce, যেখানে আমরা আসলে লিডারদেরকে এনেবল করছি যে বোঝার জন্য যে how the diversity is really giving them the better outcome. So সেই ক্ষেত্রে যদি আমরা ওভাবে ওনাদেরকে এনেবল করতে পারি through coaching and everything, এই জিনিসটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে যাবে নেক্সট জেনারেশনের জন্য, ইভেন লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য। So that would be my 2 cents from this. আমি কি একটা জিনিস একটু অ্যাড করতে পারি? শিওর, প্লিজ। আচ্ছা, একটা হচ্ছে যখন রূপালীদি যেটা বলছিলেন যে আমরা যাতে স্কুল থেকে মানে যত ছোট বয়স থেকে একজন মানুষের ভেতরে তার ওই কনফিডেন্সটা গ্রো করবার মতন এনভায়রনমেন্ট যেটা তৈরি করতে পারা, ওটা আসলে আমি একদম 100% এগ্রি করি যে একটা মানুষ যখন নিজেকে ওই শুরুতেই আমি যেটা বললাম যে আপনার নিজের স্ট্রেংথ উইকনেসেস কোন জিনিসটার উপর আমার কাজ করতে হবে, ওটা একটা মানুষ যদি ক্লিয়ারলি জানে, কারণ এই যে লাইফের যে অংশটা বিয়ে বাচ্চা, রুমানা আপু যেটা বলছিল সবকিছু ট্যাবু হয়ে গেছে, সো ট্রু, মানে বিকজ অফ সোশ্যাল মিডিয়া আপনি এত রকমের জিনিসের সাথে এতভাবে কানেক্টেড, আপনি চাইলেও আসলে ইগনোর করতে পারবেন না। নানান রকমের কথাবার্তা, নানান রকমের ক্রিটিসিজম, মানে আপনি ভালো মা তাহলে আপনি গুড ফর নাথিং, আপনি চাকরি করেন তাহলে তো আপনার বাচ্চা বকেই যাবে, মানে এরকম নানান রকমের জাজমেন্ট সারাক্ষণ আসতে থাকে। এবং এটা ডেফিনেটলি একজন মায়ের জন্য, একজন মহিলার জন্য এটা বেশি কঠিন, কারণ যেহেতু আমাদের শতাব্দীর পর শতাব্দী একটা ট্র্যাডিশন চলে এসছে, সেটা থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি, তো ওই প্রেশারটা তো আসলে থাকবে আস্তে আস্তে যখন একটা জিনিস আমরা টাইটেন থেকে লুজেন করতে থাকি। এটা গেল এক। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে যারা আসে আমি তাদেরকে যেটা সবসময় বলি, যে সবসময় বলি হয়তো আমি যখন ওই বয়সী ছিলাম আমিও আসলে ওইভাবে ভাবতে পারতাম না, মানে অনেকে বলে না যে না বিয়ে করতে চাইতাম না, আমি বিয়ে করতে চেয়েছি, আমি সংসার চেয়েছি, আমি বাচ্চা চেয়েছি, এবং আই এম সো হ্যাপি দ্যাট আই মেড অল দোজ চয়েসেস। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ওই যে রূপালী আপু যেটা বলছিলেন যে নো ওয়ান শুড বি ফোর্সড টু চুজ সামথিং, দ্যাটস দ্য হোল পয়েন্ট। কেউ বিয়ে করতে চায়, ইটস ওকে, বিয়ে করতে চায় না, দ্যাট ইজ অলসো ওকে। এবং ওই যে
চুজিং দ্য লাইফ পার্টনার, আমরা যখন জীবন সঙ্গী নির্বাচন করি সেটারও তো একটা সামাজিক প্রক্রিয়া আছে, কে কত ভালো চাকরি করে, কে কি করে, এবং অল দিস থিংস। এবং একটু আগেই তাসলিমা যেটা বলছিল যে অনেক সময় যে আমরা ফ্যামিলি নিয়ে যাব, ইটস আ পার্সোনাল চেঞ্জ। আমি যখন বাইরে পড়তে গেছি, আমি যখন বাইরে পড়েছি, আমি কিন্তু তখন বিবাহিত। তো আমার হাজবেন্ড কিন্তু, দীর্ঘ সময় আমরা আসা যাওয়ার মধ্যে ছিলাম, ব্যক্তিগত জীবনে অনেক চাপ পড়ে, কিন্তু ওটা আমরা সামহাও আমরা কাজটা করেছি, কারণ আমরা আমরা জানতাম আমরা কি করছি। সেও বাইরে ছিল, সেও পড়াশোনা করছিল, এবং নানান জিনিস হয়েছে। কিন্তু অনেক সময় হয় যে অনেকের অনেক ব্যক্তিগত প্রেফারেন্স, রিজার্ভেশন, এই জিনিসগুলি থাকে যে না, দুইজন দুই দেশে থাকবো না। যদি না থাকি তাহলে আমি কি ভুল মানুষটাকে চুজ করছি কিনা, আমি যতটা যৌক্তিক ভাবে ভাবতে পারি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে তাসলিমা যেটা বলছিল যে কাউকে হ্যাঁ বিদেশে পাঠানোর সময় তাকে জিজ্ঞেস করা যে ওইখানে এক্সপাট্রিয়েট ফেলিওরের কিন্তু একটা বড় কারণই হচ্ছে পরিবার। এটা একদম সারা পৃথিবীতে সত্যি। কারণ একজন এক্সপাট্রিয়েট যখন অন্য একটা দেশে যান, তিনি গিয়ে একটা কাজের ক্ষেত্র পান, এটা পুরুষ মহিলা বলে কোনো জিনিস নাই। মেয়েদের ক্ষেত্রে বেশি ডিফিকাল্ট, কারণ ওই যে আমাদের প্যাট্রিয়ার্কিক্যাল মাইন্ডসেটের জন্য, যে হাজবেন্ড কাজ ছেড়ে বউয়ের পিছে যাচ্ছে, এটার আবার একটা সামাজিক ভীষণ রকমের চাপ আছে। আর হ্যাঁ, ওর বোধহয় কোনো কাজ নাই এই জন্য বউয়ের পিছু পিছে যাচ্ছে, কিন্তু এটা মেয়ের জন্য কিন্তু, একটা মেয়ে কিন্তু খুব হ্যাপিলি বলবে যে আমার হাজবেন্ড অমুক জায়গায় এরকম প্রমোশন পেয়ে গেছে, আমি তোর কাছে কিছুই না, আই এম দ্য হিজ প্রিন্সেস। কিন্তু একটা ছেলে কখনো বলতে পারে না যে আমার বউ তো অমুক জায়গায় পৌঁছে গেছে, আমি তো ওর কাছে কিছুই না, যে ওরে বাবা, তার মানে এটা একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। তো ওইখানে এক্সপাট্রিয়েট সিলেকশনের সময় সারা পৃথিবীতেই, বিইং আ জিপিএইচআর, আই ক্যান অ্যাসিওর দ্যাট, যে আসলে আমরা সাজেস্ট করি যে আপনারা অবশ্যই পরিবারের সাথেও বসুন। they have to know what are you up to, can they cope up with the new situation। আপনি যদি একটা অন্য একটা দেশে পুরো পরিবার নিয়ে যান, ওইখানে গিয়ে আপনার বাচ্চারা আসলে কোন স্কুলে যাবে, আপনার স্পাউস আসলে কিসে এক্সপোজড হবে, তার কি আদৌ কোনো কাজ থাকবে কিনা, কি পরিমাণে সমস্যা সে পড়তে পারে, আপনি কতদিনের জন্য বাইরে যাচ্ছেন, যখন ফিরে আসবেন ওই যে রিভার্স কালচারাল শক, সেটা কতটুকু সিভিয়ার হতে পারে। ওই রকমের যে ডিসকাশন গুলি, সেগুলি আমার মনে হয় অর্গানাইজেশনে হওয়া দরকার। এবং আমি তাসলিমার সাথে ওই ক্ষেত্রে একমত, যেটা কোচিং এর থেকেও বড় হচ্ছে লিডাররা যাতে ওটা জানেন যে there is a due diligence, you do not make up your choices just to look at your particular employee, that she's a high potential, just send her off, or he's a high potential, send him off। এটা হওয়া উচিত না, কারণ এটা তো একটা জীবনের পরিবর্তন। তো যারা এটার সাথে সংশ্লিষ্ট, সেটা প্যারেন্টস হতে পারেন, সেটা সন্তান হতে পারে, সেটা বাবা মা, স্বামী, যেই হোক, স্ত্রী যেই হোক, এটা অবশ্যই একটা ডিসকাশনের দাবি রাখে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রুমানা। সো অ্যান্ড মৌটুসি, তোমাদের দুজনের কাছে এই প্রশ্ন থাকবে যে লাইক ওয়ার্কিং কাপল and দুজনই খুবই ভালো ক্যারিয়ার, and then all these challenges, so আমরা জানি যে দেশের বাইরে এই ব্যাপারটা খুবই কমন এবং একটা ভালো প্র্যাকটিস, যে হচ্ছে যে ওয়ার্কিং কাপলদের নিয়ে প্রচুর গবেষণা করা আছে, এবং ওয়ার্কিং কাপলদের জন্য স্পেশাল কোচ অ্যাসাইন করা থাকে, অর্গানাইজেশন থেকে থাকে, বাইরে থেকে থাকে, ইউনিভার্সিটি থেকে থাকে। তো তোমাদের এই অভিজ্ঞতাটা আছে, তো তোমরা কিভাবে এটাকে দেখছো, বা হাউ ইউ হ্যান্ডেল দিস থিং? আমি যাই মৌটুসি, নাকি তুমি বলবা? Sure, না, go ahead. জাস্ট সুতপার কথা সূত্র ধরে বলি। সুতপা, আমি একটা কথা ইউনিভার্সিটিতে বলি, আমাদের মনে হয় বিগেস্ট ক্যারিয়ার চয়েস উই মেক ইজ দ্য চয়েস উই মেক অন আওয়ার স্পাউস। I guess that's the bigger choice that you make, whom you will choose and what characteristics he or she will have, or how will you be in that partnership. আমি যেটা বলবো যে make your partner a real partner, because it's a family unit and both of you are trying to achieve something, and it's very hard, it's a very hard job. বাইরে থেকে দেখলে খুব ভালো মনে হতে হলেও, but there is various conversations you have to do which are hard, which are difficult, which are conflicting, but it's better to have that conversation. এবং I'm very thankful, আমি যখন before I took this regional role, আমি INSEAD এর একটা প্রোগ্রাম করি, ওখানে স্পেশালি ডুয়াল ক্যারিয়ার নিয়ে they gave me a coach, and I guess আমরা এটাকে বারবার ইনকালকেট করার চেষ্টা করছি। আমি যেটা বলবো যে it's about achieving the goals in your life. Some you will do, some you will not do. Most importantly, whether your children are happy, your family is happy, is foremost, even before your career. So ওই ফুলফিলমেন্টটা থাকতে হবে, but there is a price of everything. হ্যাঁ, এখানে আমার মনে হয় ওই প্রাইসটার অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, এবং সময় খুব যেহেতু সীমিত থাকে, ওই সময়টার বেস্ট ইউটিলাইজেশনটা আমরা কি করব। প্রাইসের ক্ষেত্রে যদি আমি বলি যে কত ঘন্টা ঘুমাবো, কত ঘন্টা লেজার টাইম করতে পারবো, কত ঘন্টা
ফেসবুকে থাকতে পারবো, কতক্ষণ আমি সময় দিতে পারবো বিভিন্ন আমার লেজার অ্যাক্টিভিটিতে, এটার একটা বিশাল প্রায়োরিটাইজেশন দরকার। সেকেন্ড হচ্ছে আমার মনে হয় আমাদের ম্যানেজিং ডিরেক্টর শেজাদ মুনিম বলে যে এটা একটা টেস্ট ক্রিকেট খেলার মতো, এটা ওয়ান ডে না, বিকজ এই পার্টনারশিপটা যদি আমরা বলি অনেক দিনের, এবং এখানে কিছু ক্ষেত্রে হাজবেন্ড এগিয়ে যাবে, কিছু ক্ষেত্রে ওয়াইফ এগিয়ে যাবে, এবং এগিয়ে যাওয়াটাকে আসলে ফাইন্যান্সিয়াল টার্মে দেখলে হবে না, এগিয়ে যাওয়াটা আসলে গ্রোথ টার্মে দেখতে হবে, যে কার গ্রোথে আমি কিভাবে কন্ট্রিবিউট করছি। বাট এগুলো না সহজ কথা বলা এখন, আই গেস আমি আমার পার্টনারকে চিনি over 20 years. It's very easy, difficult, younger life এটা করা, which is your early 30s or your late 20s, when you are making those difficult decisions. And it may not be যে আবারও বলবো যে ট্যাবু যে আমার পার্টনার চুজ করেছে, it may not be the right partner, and it's important to move on from there because I want to achieve bigger fulfilling things in my life. এই সব প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করি যে ইনওয়ার্ড লুকিং অ্যাপ্রোচ, মোর ওপেন অ্যান্ড ভালনারেবিলিটিটাকে ফেস করা নিজে, যে আসলে আমি কি চাই, এবং ওটা ক্লিয়ারলি বলা, এবং ওটার পরে আবার অ্যাকসেপ্ট করা যে আমি চাই কিন্তু আমি এতটুকু করতে পারবো, এতটুকু করতে পারবো না, এবং এটা মাথায় রেখে দেন অ্যাকসেপ্ট and be fulfilled and find joy in that family unit. Thank you. Ami Motshike. Okay. I think every relationship is so unique. Every couple's relationship is so unique. So this is one area where I feel যে coaching এ যাওয়ার আগে, এবং রূপালী দি যেটা বলছিলেন, এবং I really like a quote which says the teacher arrives only when the student is ready. So in any cases, whatever the organization is offering you or your university is offering you or the coaches is offering you, it would not work unless and until you have that conviction in you, right? You have to decide what you want and in life and what you're going after. So এটার জন্য sometimes of course organization আপনাকে coaching system দিবে, but সেটা যদি নাও থাকে, there are sometimes actually we feel that this problem is unique to me. That's not the case. যেমন যখনই আমি ওয়ার্কিং মাদারদের সাথে কথা বলি, তখন দেখি যে guilt is something a common factor no matter where they are. যে I feel bad for leaving my child at home, whichever level there are. So this is not a unique challenge. Whenever we are talking about, for example, dual career couples, managing time, spending time with each other is a common problem. So don't feel alone. My advice would be whatever challenge you are facing, whatever problem you're facing, there's someone out in the world who are going through the same challenge and they have figured out a coping mechanism which may not work for you, but my recommendation would be to go out and seek out those people who have gone through this similar experience, who have shared pain points, who have learned something. But listen to everyone, but find your own way. আমার একজন খুব one of my favorite leaders, he was Indian, so আমি হিন্দিতে বলছি, he used to tell me যে सुनो सबकी करो अपनी मन की, অর্থাৎ hear feedback from everyone, listen to everyone's perspective, but at the end of the day choose what is right for you. So that would be my suggestion with transition বলেন, working couple বলেন, managing family life বলেন, যে if you're facing a challenge, and not everyone is lucky with partners. I have been very lucky because my husband does all the household work. So he's making tea, he's making food, he's doing the grocery. I play a traditional man's role in the house, to be honest, but not everyone is fortunate. There are people who face the challenge jader, এবং majority of the women er kintu work burden aro bere geche during COVID time, but there are people who are going through unique challenges that you are facing. So don't feel alone. Go out and seek those people, hear everyone's perspective, but at the end of the day choose a solution that fits you right. And অনেক সময় আমরা মেয়েদের ক্ষেত্রে selfish শব্দটা খুব ইউজ করি. I really want to say everyone that making yourself happy is not a selfish choice. So have that conviction that unless you are happy and fulfilled, you cannot give your children a fulfilled home, you cannot make people around you happy. So listen to everyone, but pick a solution that will bring joy to you. আমরা প্রায় আমি একটু এখানে বলতে চাই, জি আপা জি আপনার কাছে আসছি, আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে basically আমরা এখন we have
graduated from LDC to developing country. Huh? So, and then the country is also moving forward to a lot of automation, lot of opportunities, lot of industrialization. So there will be, I mean, যে statistics দিয়েছেন, আমরা যদি 5,000 থেকে 14,000 যেতে পারি নির্বাহী পজিশনে, আরো বেশি, অনেক বেশি মাল্টিপল হবে, it's going to grow in a geometric position. But as we go, মানে আমরা ডেভেলপিং থেকে যখন ডেভেলপ কান্ট্রিতে হয়ে যাব, if you look at Japan, if you look at Korea, if you look at Hong Kong or Singapore, ওখানে কি দেখা গেছে? So women are not, মানে লেডি যারা চাকরিতে ঢুকছে, they are not getting, they have live-in relationship because the society is also allowing that. And some people are not even remaining single, whether they are in a relationship, that's not a part of any decision for the organization. So society এবং মেয়েরা অনেক বেশি not, maybe they have gone into live-in relationship, but they are not opting for children. And society as a whole, Japan, you see that, the whole demography has changed. For Korea, the whole demography has changed, and I have gone into different workshops. I have seen that they're 28, 29, 30, 34. They have brought, they don't have boyfriend, but they're not getting married because they said, I don't want to take burden like my mother. I want to enjoy my life. So that's also going to give a different kind of challenge to the society, to the country. So are we taking lesson from those country? যে আমরা ওইটাকে আমরা অবশ্যই we were not going to go into that extreme. So life is all about moderation. Life is all about no matter what we say, it's all about actually we say right choice, but sometimes compromise choice. It's never going to be that I can fulfill all my dreams and hopes. Life is all about making small changes, small compromise here and there. Not on ethical issues, but about the relationship, these and that, whatever it is. I have this wisdom that I have understood this equation so much that ultimately you cannot be winner in all front, and exactly at the end of the day, and it's just about surviving. It's not becoming a failure. So you're so afraid to fail, so you want to be in the game, you want to survive, and you want to also be give happiness to your people around you. So it comes for a lot of psychological study, and also understanding the life cycle as a whole, about the philosophy, why you are here. So it calls for a lot of things. And for the younger, because my daughter is also in that age group, and they're still struggling to find out what they want to do in life. So it's not, and whatever is passion, and the world is not offering that platform to them. So it's always second base, third base choice. You want to make. It's all about the compromise, because whatever your passion field, the country and the world is not going to give you a chance to pursue. And that's a very hard reality. What can we do? আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন ছিল, বেসিক্যালি লাস্ট রাউন্ড অফ ডিসকাশন। আমাকে একটু বলেছেন যে আমার ইন্টারনেটটা খুবই আনস্টেবল, বারবার বলছি ইউ হ্যাভ এ ভেরি আনস্টেবল, আই ডোন্ট নো, ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। আমারও তাই। আপনি হচ্ছেন যে আমরা তো চাবো যে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে এক্সিকিউটিভ জায়গায়, ফাংশনাল লিড রোলে আছে, এখানে অনেকেই ফাংশনাল লিড রোলে আছে, অ্যান্ড দেন দেয়ার ইজ বিগ চ্যালেঞ্জ টু লিড ফ্রম ফাংশনাল টু জেনারেল ম্যানেজমেন্টে যাওয়াটা। তো সেই জায়গাটাতে গ্লোবালি এটা একদমই কাইন্ড অফ এ গুড প্র্যাকটিস যে দে অ্যাপয়েন্ট কোচ ফর দেয়ার হাই পটেনশিয়ালস, যারা ফাংশনাল লিডার আছে তারা যদি ট্রানজিশন টু জেনারেল ম্যানেজমেন্টের রোলে যেতে চায়, দিস ইজ সেটা একটা জায়গা। অ্যান্ড দেন ওয়ান্স ইউ বিকাম আ জেনারেল ম্যানেজার, এমডি, অ্যান্ড দেন হাউ ইউ perform that role and how coach can help, because that's a place a little bit lonely, that's the place you need to take decision which is not easy. So এই যে ফাংশনাল জায়গা থেকে আমরা যদি চাই যে আরো অনেক মেয়ে এমডি বোর্ডে যায়, তাহলে এই জার্নিটাতে তাদেরকে কোচিং কিভাবে হেল্প করতে পারে, বা আপনাকে করেছে কিনা? আমার ক্ষেত্রে আমার কোচ ছিল, আমার যে রিজিনাল হেড ছিলেন, actually he pushed, you have to be, অনেকেই কিন্তু they are very ready to take the next position, that is the CEO's position. আমি অনেককেই দেখেছি, বাংলাদেশে অনেক মেয়ে আমাদের IBA থেকেও আছে, এবার IBA এর বাইরেও আছে, I have seen them, they have reached that top management position, they are waiting to be recruited or given the responsibility of CEO.
যেটা যেটা হয় সেটা একটা জিনিস কিন্তু এখন ফাংশন করে, সেটা খুব বিশ্বাস করবে জানি না, সেটা হলো ডেস্টিনি and actually the role of destiny and opportunity also. You have to be there at the right moment, isn't it? So and you have to be in a competing scenario for since the organization actually follows a pyramidal structure, so there are few people competing for that position. So in the competition you have to be slightly, everybody is more or less equal and they're good, but where that X factor comes from, and that is also whether your boss likes you or not, your board likes you or not, in terms of if they test your metal, they want to see something plus, and apart from your ability to solve the problem and ability to lead the team. So the being a CEO is also actually you're getting into an uncharted territory. যেখানে আমাদের যেখানে হয় সেটা হচ্ছে যে lonely বলেছে, I never felt that way, that some decisions are lonely, but I don't feel lonely because my personality is not like that. I don't feel lonely. So I have never felt lonely as CEO's position because whenever possible, I interacted with my board and with my shareholders, and whenever is possible, I also discuss with my colleague. But I can only tell you this much: you are not lonely, but you're sandwiched. Your shareholder wants best thing out of you, and your employee wants best payment and bonus structure. You want to give, but you have so much colliding, interest of both the group. So I understand that that's a sandwich position. I don't know about loneliness. So I think leadership position, when you reach that position, all the struggle I think happens at the beginning of your career. When you reach that position as a CEO, you are favorably discriminated. So it is done, no unfavorable discrimination is there when you reach that position. So everybody is eager to help you. Sometimes the position, the authority that you have, so that can actually assist you to solve the problem. The leadership is a difficult problem when you don't have the authority. So you are among the equals. There the leadership is really, really challenged. So I think I transition to, when you are transitioned to that position, if you go to the board level, then transition to the executive position, I don't think there is any challenge. As far as my experience I have seen, I think that people around me, they might have problems. I didn't have any problem. Rumana, do you like to add anything? এই জায়গাটাতে transition to general management. Taslima worked with me. I now recognize her. She has changed a little bit. She will be able to tell about my leadership, whether I was challenged or not. I don't think that I was sufficiently challenged. Yeah, I can. Yeah, Rumana, go ahead. Yeah. আমার মনে হয় ট্রানজিশনের জায়গা যেগুলো বলছি বা উইমেনের যে ইস্যুস গুলোর কথা বলছি, আই জাস্ট লাইক টু অ্যাড, এটা আমি আগে ভাবতাম যে এটা বাংলাদেশের সমস্যা, এন্ড আই এম শিওর যারা বাইরে কাজ করেছে, আমার মনে হয় সমস্যা সব জায়গায় সেম, অনেক জায়গায় বেশি, বিকজ আমাদের এখানে কিন্তু এখনো কিছুটা হলেও মা বা আমাদের মাদার ইন ল এখনো হেল্প করার অবস্থায় থাকেন, বাইরে গেলেও কিন্তু একদমই দ্যাটস অ্যাবসেন্ট। ইয়া, সেকেন্ড হচ্ছে ইটস এ ভেরি ফিয়ার্সফুল place from a competition point of view. So sheta second. Third, I think the factor of ami commute boli, ami pay boli, even to people don't have an option but to work. Yeah. So আমরা এখানে আজকে অপশনস এর কথা বলছি, আমরা বলছি যে ও করবে কি করবে না। আমার কিছু ফ্রেন্ডস আছে যারা ওয়েস্টার্নার, তারা আসলে সকালে বাচ্চাদেরকে ডে কেয়ারে দেয় 6টায়, আবার বিকেল 6টায় নিয়ে যায়। আমি জাস্ট চিন্তা করি যে দ্যাট ম্যানেজমেন্ট ইজ সো ডিফিকাল্ট। সো মাঝে মাঝে আমার মনে হয় একটু রিফ্লেক্ট করা উচিত যে কিছুটা হলেও আমাদের দেশে সামাজিকতা বা হোয়াট এভার প্যাট্রিয়ার্শিয়াল সেট আপ স্ট্রাকচার কিছুটা বেনিফিটস দেয়। ইটস অল অ্যাবাউট হাউ আই এম মেকিং দ্য মোস্ট অফ দ্যাট বেনিফিট, এবং আমি কিভাবে আমার জন্য বা আমার ক্যারিয়ারের জন্য বা আমাদের ফ্যামিলির জন্য আমরা ওইটাকে কিভাবে মোস্টলি ইউজ করতে পারছি, এবং ট্রানজিশনস গুলোতে ওই ক্রিটিক্যালিটিটা অ্যাকসেপ্ট করা। বিকজ আমি জাপানে দেখেছি আমাদের অনেক কেসে, যেটা আনহার্ড অফ, মেয়েরা ডিমোশন চায়,
আফটার দে হ্যাভ আ ফ্যামিলি। এটা আমি কিন্তু এক্সপিরিয়েন্স করি না অন্য দেশে। আমি যখন আমার জাপানে এমপ্লয়ীদেরকে দেখি, বিকজ তাদের জন্য স্ট্রাকচার ইম্পর্টেন্ট। আমি যখন দেখি যে আমরা মনে করি মিডল ইস্টে জায়গাটাতে মানুষজন হয়তো কম কম্পিটিটিভ হবে, আমি দেখি ওখানে আরো কম্পিটিটিভ বেশি, বিকজ দে এভরি ডে ইজ ইম্পর্টেন্ট। দে পিপল, দ্য লাইফ ইন তেহরান, এভরিবডি ওয়েকস আপ টু ডাজন্ট নোয়িং যে তাদের দেশটা আসলে কি করবে নেক্সট। সো ইটস আ ভেরি ডিফারেন্ট প্রবলেম। যেটা মৌটুসী বললো, সবার চ্যালেঞ্জ আছে সবার জায়গা থেকে, সবার আবার কোথাও একটা প্রিভিলেজও আছে। সো ওইটাকে খুঁজে নেওয়া যে আমার অ্যাডভান্টেজটা কোথায়, যেটাকে আমি ইউটিলাইজ করতে পারি। থ্যাংক ইউ। আমি কি একজন একাডেমিক হিসেবে একটা জিনিস অ্যাড করতে পারি? প্লিজ প্লিজ। সেটা হচ্ছে, এখানে আসলে যারা কথা বলছেন তারা তো আসলে সবাই টপ টিয়ারে পৌঁছে যাওয়া মানুষ, কিন্তু অনেকেই হয়তো যারা শুনছেন তাদের মধ্যে হয়তো অনেকেই আছেন যে যারা মিড লেভেলে আছেন বা আরো একটু নিচে। তো আমি আসলে যে এই জিনিসটা সাজেস্ট করি যে কন্টিনিউয়াস লার্নিং ইজ দ্য কি। যারা এখানে সর্বোচ্চ পর্যায়ে গিয়েছেন তারা তাদের সবাই সেরা জায়গাগুলিতে কাজ করেছেন, অর্গানাইজেশন টুক দ্য রেসপন্সিবিলিটি টু হেল্প দেম গ্রো, কিন্তু অনেকেরই আসলে সেই সুযোগটা হয় না সব জায়গায়। তো আমি যেটা সাজেস্ট করব, কখনোই আমাদের বাংলাদেশে তো ট্র্যাডিশনাল সেটআপ আছে না যে আপনি এসএসসি এইচএসসি তারপর একটা সার্টেন সাবজেক্ট আন্ডারগ্র্যাড করেন, মাস্টার্স করেন, সবাই মাস্টার্স করে মোরলেস, খুবই অল্প আছে যারা করে না, তারপর আপনি কাজে যান, তারপর আপনার পড়াশোনা চিরদিনের মতন বন্ধ। এর মধ্যে আপনার ফিল্ডে হরেক রকমের পরিবর্তন চলে এসছে, নানান রকমের চ্যালেঞ্জেস এসছে, এবং আমাদের একটা ধারণা আছে যে সবকিছুই স্পন্টেনিয়াস হবে, সবকিছুই কাজ করতে করতে আমরা শিখবো, কিন্তু অনেক সময় অনেক কিছুই আছে যে তার একটা রিসার্চ বেসড একদম স্ট্রাকচার ওরিয়েন্টেড একটা সলিউশন হয়তো ইজ আউট দেয়ার, যেটা আমার এক্সপোজার নাই বলে আমি জানিই না, আমার ধারণা নাই বলে আমি জানি না। যেমন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে আমরা এত কথা বলি, ওয়ার্ক লাইফ কিভাবে ব্যালেন্স করা যায় এটারও কিন্তু নানান রকমের কি বলবো আমি সলিউশন। কার কি অবস্থা, অবশ্যই প্রত্যেকের অবস্থা আলাদা, তার সিদ্ধান্ত আলাদা, তার সমস্যার সমাধান আলাদা, কিন্তু একটা গাইডলাইন দেওয়ার মতো জায়গা কিন্তু অনেক ক্ষেত্রেই আছে। তো আমি অনুরোধ করবো অনেককেই যে আপনারা আসলে লার্নিং এর যে রাস্তাটা, the route to learning, it's a continuous process. They say that learning is the new pension. এত পরিবর্তন হচ্ছে, কাজ কোনোদিনই শেষ হবে না, হয়তো কাজের ধরনটা পাল্টাবে, তার এক্সপেকটেশন গুলি চেঞ্জ হবে। তো যাতে ইউনিভার্সিটিতে হোক, অনলাইন অনেক কোর্সেস আছে, প্রফেশনাল অনেক জিনিসপত্র আছে, ছোট ছোট বিট বাই বিট লার্ন, কন্টিনিউয়াসলি লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটুকু আমার অ্যাড করার ছিল যে আমাদের যখন ক্যারিয়ার ট্রানজিশন গুলি হয়, এবং যারা এখানে কথা বলছেন মৌটুসী আপু, রুমানা আপু, রূপালিদি, তাসলিমা, মানে আপনি যখন শুধু সেরাদের দিকে তাকান তখন কিন্তু আপনি এক ধরনের একটা পার্শিয়াল জিনিস পান, বিকজ দে হ্যাভ মেড ইট লুকস ইজি। It was never easy, and then it's even more difficult for the people who failed several times. আমরা যেন তাদেরকে ভুলে না যাই, এবং দেন দে স্টার্টেড এগেন। কিভাবে তারা আবার ফিরে এসছে, আজকে ব্যাচ হয়তো রিটার্নার্স প্রোগ্রাম করছে, অনেক অর্গানাইজেশন করছে না, মাঝখানে আপনার গ্যাপ পড়ে গেছে, আপনি হয়তো আর্লি 30s একটা ব্রেক নিয়েছেন, ইউ আর ইন আর্লি 40s, ইউ ওয়ান্ট টু কাম ব্যাক, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, খুঁজে বের করেন আপনার এরিয়া অফ ইন্টারেস্ট কি ছিল, আগে কিসে কাজ করতেন, নতুন কি কি ডেভেলপমেন্ট এই সেক্টরে হয়েছে, এখানেই কাজ করবেন কিনা, অন্য কোনো অপশন আছে কিনা, এবং ওই সব সময় শিখবার যে একটা কি বলবো আমি স্ট্রাকচার্ড ওয়ে অফ লার্নিং, ওইটাও নেন। শুধুমাত্র সবসময় তো সবার সুযোগ হয় না, না যে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি সব শিখবেন। সো ডু দ্যাট। থ্যাংক ইউ ম্যাম, বিকজ এই ধরনের একটা প্রশ্ন আমাদের এখানে এসছে যে এখানে যারা আছে তারা তো সবাই খুবই সাকসেসফুল, কিন্তু এরা তো খুবই কি বলা যেতে পারে, খুবই মানে টিপ অফ দ্য আইসবার্গ, ঠিক না? আমাদের একটা বড় গ্রুপ আছে যারা স্ট্রাগল করে, প্রবাবলি কোচিং ক্যান হেল্প দেম আরেকটু ভালোভাবে হয়তো বা তাদের জন্য। সো আমি শিওর যে এখানে যে অর্গানাইজেশনগুলো আছে, অ্যাজ এ অর্গানাইজেশনও খুবই ভালো অর্গানাইজেশন, হয়তো বা এখানে লিডারশিপ যে প্রোগ্রামগুলো আছে বা কোচিং এর প্রোগ্রামগুলো আছে, এখানে বিল্ট ইন সাপোর্ট স্ট্রাকচারটা আছে, বাট যেখানে নাই সেখানে কিভাবে আমরা এই কোচিংটাকে আনতে পারি। তো আজকের আলোচনা থেকে যদি যারা শুনছে তারা যদি উপকৃত হয় বা একটা যদি উপায় খুঁজে পায়, প্রবাবলি সেটা হবে এক বড় ধরনের আমাদের সাফল্য। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমি আর সময় নিব না। যদি কেউ একটা বা দুটো কমেন্ট করতে চান যে কোচিং কিভাবে লিডারশিপে হেল্প করতে পারে বা এনিথিং এই রিলেটেড, এটা শেষ করে আমরা শেষ করে দিব। তারপর দাউদ ভাই, আমি যদি একটু জাস্ট স্টার্ট করি, জি।
আপনি বললেন জেনারেসলি যে আমরা একটা জায়গায় চলে আসছি, এখানে যারা এই গ্রুপে আছে বা সেরা বা যেটাকে মনে করতে পারি আমরা, এরকম কিছু প্রশ্ন কমেন্টস এসছে। না বাট দ্যাটস গুড জেনারেস, এন্ড আমি মনে করি হয়তোবা ইয়েস উই হ্যাভ কাম, বাট আই গেস আশাটা জাস্ট এজ ইজ জাস্ট ওয়ান পার্ট অফ ইট, ওটার থেকে গ্রো করা, ওখানে নিজেকে রাখা, এটা আরো বিগার। এবং আমি যদি রিফ্লেক্ট করি, আই থিঙ্ক আই লার্ন মোর ফ্রম মাই ফেলিয়ার্স দ্যান মাই সাকসেসেস। সো ইটস আমার অনেক রোল আছে। আমি মনে করেছি যে আমি যেরকম করতে পারতাম আমি করিনি। আমরা যদি নিজেদের সবার ক্যারিয়ারে রিফ্লেক্ট করি, ফেলিয়ার ইজ এ বিগ পার্ট অফ দ্যাট। এই জায়গাটা থেকে আমার মনে হয় উই ক্যান গিভ ফরওয়ার্ড। আমরা মেয়েরা উইমেন ক্যান লিফট উইমেন, অ্যান্ড ইন শেয়ারিং হোয়াট উই ডিড নট ডু ওয়েল অ্যান্ড হোয়াট দ্যাট লার্নড। কোনো ক্যারিয়ার আই গেস ইজ নট উইদাউট আ ফেলিয়ার। কেউ বলতে পারবে না যে মাই ক্যারিয়ার, সুতপা হোক, রূপালী আপা হোক, কারো না, ছেলেদের ক্ষেত্রেও না। ইটস আ মিক্স অফ বোথ। আরেকটা হচ্ছে যে আমার মনে হয় গ্রোথটাকে একটা ল্যাডার হায়ারার্কি দিয়ে বা ক্যারিয়ার কর্পোরেট ল্যাডার না দেখে, আমার গ্রোথ মিনস আমি নলেজে কি গেইন করলাম, আমি মানুষের লাইফে কি চেঞ্জ আনলাম, আমি ফুলফিলমেন্ট কি পেলাম, এই মেজার গুলোকে আমাদের নেওয়া উচিত। আমার মনে হয় সাথে যদি আপনি যদি বলেন যে ইন্টারনাল পিসটা আছে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমার মনে হয় আমরা প্রেশারও দেই যে এক জায়গায় চলে যাওয়া মানেই সাকসেস। আমার মনে হয় না এটা ভাবে করা উচিত। আমি যদি অনেকে কুইট করে দে ডু সামথিং এলস হুইচ ইজ মাচ মোর ফুলফিলিং, বাট দ্যাট ইজ আ স্মলার অর্গানাইজেশন মেবি, বাট দ্যাট হ্যাজ আ বিগার ইম্প্যাক্ট অন সোসাইটি। সো আমার মনে হয় ওই জায়গাটা থেকে আমাদের ডেফিনেশন অফ সাকসেসকে রিলুক করার দরকার আছে, বিকজ ইট মাইট মেক ইউ আনঅথেন্টিক in doing that. Is a watch out, I would tell the audience. Do what you like, and do it best, do it every day, and do it consistently. Not necessarily যে আরেকজনের মতো করে করতে হবে। মৌটুসী, তোমার কাছ থেকে শেষ একটা মন্তব্য শুনতে যাচ্ছি। No, I think একজন আপা এখানে no, I think someone asked যে on how women can fight herself to be independent. I'll go back to the question that first of all you need to have the attitude to fight, because none of it will be easy. আমার মনে হয় আমরা অর্গানাইজেশনাল জব আমার কাছে অনেক ইজি মনে হয়, কিন্তু আমি যখন ব্র্যাকের আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স আছে তাদের সাথে কথা বলি যে গ্রামে হোন্ডা চালাতে গিয়ে পাড়ার ছেলেরা ঢিল ছুঁড়ে, বাসা থেকে বিভিন্ন কমেন্ট করে, পিপল আর ডুইং সো মাচ চ্যালেঞ্জিং জব দ্যান আই এম ডুইং। আমার তো অফিসে বসে কাজ। সো দেয়ার আর উমেন হু আর ব্রেকিং ব্যারিয়ার্স। সো একটা জিনিস আমার মনে হয় যে সবসময় আমরা সেলিব্রিটি or successful women হিসেবে যারা টপ পজিশনে আছে তাদেরকে দেখাই, but we should go and talk to the woman driver who's facing গালিগালাজ রাস্তা দিয়ে honking, and they are doing the real work, they are the real success people and making a statement যে একটা woman একটা গ্রামের বাজারে বসে ফ্রিজ সারাই করছে, because they are actually breaking social barriers and taboo. So I think Daud bhai এই ধরনের প্রোগ্রামেও and all the people who are organizing Women's Day program, you should go to people who are facing actual challenge and making a statement to the society. আমি যদি এই প্রশ্নের উত্তরটা দেই যে how can we help women start the fight and have the courage to fight first, then everything will line up. Sometime আমরা আগে give up করে দেই. So I want to end with আমার খুব ফেভারিট একটা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে যে সংকোচের বিহবলতা নিজের অপমান. So first we need to break that barrier in our mind, then we can go out and conquer the world. Taslima appa, would you like to add last line? আমি হয়তো something related to what Rumana appa said about like women lifting others. So আমরা হয়তো অনেকখানি ফোকাস করেছি এক্সিকিউটিভ কোচিং এর উপরে, বাট অনেক সময় আমাদের হয়তো এর চেয়ে বেশি কিছু জিনিস দরকার, সেটা হচ্ছে স্পন্সরশিপ, লাইক স্ট্যান্ডিং ফর সামবডি এলস, রাইট? এবং টেকিং আ রিস্ক অন মাইসেলফ, যে আমি যদি অন্য কারোর উপরে আসলেই ফিল করি যে হ্যাঁ that person really needs the support and I am willing to take a risk or take my reputation, put my reputation at risk to support that person. আমার মনে হয় মাঝে মাঝে ওই গাটসটুকু দেখাতে হবে from an organization point of view. ওইটাতে হয়তো আমরা এখনো ওভাবে কাজ করছি না, but it's not only about women lifting women, but it's probably about the future leaders, or if we want to develop a certain group of people, that's what we from the leaders, we expect them to do that. যে আসলে ওইটার পিছনে it's not about very like a fluffy words and everything, but
একটা স্ট্যান্ড নেওয়া যে হ্যাঁ we are going to support them. So এটা অনেক ইম্পর্টেন্ট এবং I think that also helps growing the confidence of the other group of people. Thank So you. that could be the next level of executive coaching. রূপালী ম্যাম, আপনি আপনার কাছ থেকে এনি লাস্ট কমেন্ট? আমি মোটিশির সঙ্গে আমাদেরকে অনেকেই বলে রোল মানে we are at the মানে আমাদেরকে সাকসেসফুল ডেফিনিশনটাও অফকোর্স এমবিএ আইবিএ তে পড়ছে বা অন্য কোথাও পড়ছে, আমাদের সময় আমরা ওরকম মনে করতাম কাউকে যদি সাকসেসফুল দেখতাম মনে করতাম ওটাই সাকসেসফুল, বাট at this stage of my life আমার সাকসেস মনে হচ্ছে যে how many lives I could influence, how many lives I could really uplift, ওগুলো হচ্ছে আমার জন্য এখন সাকসেস। মানে আর আমার মনে হয় যে the unsung heroes আর কি, সেটা একটা বিশাল বড়। আর একটা জিনিস আমি ওভারঅল বলতে চাই, সেটা সুতপার কথাতেই আমার খুব, আমি সবসময় এটা বলি যে একটা হলো যে আমরা হলাম ওয়ার্ক ইন প্রোগ্রেস, নেভার এ ফাইনাল প্রোডাক্ট। Even if I have reached the CEO's position, how does it matter? I mean, then I have to think that how can I grow myself to the next level, you know, as a human being. I can learn new things. So amar mone hoy relevant thaka with the world is very important. What is happening outside my country, what is happening in the political world, and I can be as a leader, organization leader, I cannot really express my political views, but I mean I cannot be also oblivion to the society, what is happening around us, whether we can influence this way, that way to improve the culture of the country. And I think it goes beyond doing your day-to-day job. Amader leadership jokhon amra position e pৌঁছে যাই, it has to embrace a lot of other things, like, you know, we have to influence society. We have to do some, you know, in CSR activity, and we have to be, I think, at least all the time try to do something better. Thank you. Professor Dr. Hamida Akhtar madam, আপনি কিছু বলতে চান? আমরা শেষ করতে পারি। সবাই খুব ভালোভাবে শেষ বক্তব্যটা রেখেছেন এবং খুবই ভালো লাগছে আমার কাছে তাদের বক্তব্যটা শুনে। লিডারশিপ তো আসলে ইনফ্লুয়েন্সিং প্রসেস, এবং আমরা এই কোচিং এর মাধ্যমে সাধারণত অ্যাডাপ্টেবিলিটিটা শিখি, এবং এই অ্যাডাপ্টেবল হওয়াটা ভীষণভাবে দরকার। আর তার সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই, যে কথাটা কেউ বলে নাই, সেটা হলো ওয়েলবিং। আমাদের এই কোচিং প্রক্রিয়ার মধ্যে যে আমাদের যে সাইকোলজিক্যাল ওয়েলবিং, সেটাকে সমুন্নত রাখার জন্য একটা প্রচেষ্টা রাখতেই হবে। শুধুমাত্র কম্পিটিশন কম্পিটিশন কম্পিটিশন, এটা আমরা দেখছি অনেক স্ট্রেস তৈরি করছে, এবং যেটা নাকি যার কুফল আমরা অনেক সময় ভোগ করি। কাজে সেদিক থেকে যদি এটা সেন্সিটিভ হয়, এই এক্সিকিউটিভ কোচিং মানে ওয়েলবিং এর দিকে ইয়ে হয়, সেন্সিটিভ হয়, তাহলে আমার মনে হয় সবথেকে ভালো আমরা শিখতে পারবো। হ্যাঁ, লিডারশিপ তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা কন্টিনিউয়াস একটা শিক্ষণ প্রক্রিয়া, কাজে লার্নিং প্রসেস। আমাদের লার্নিং তো থেমে যাবে না। কাজেই লিডার হতে হলে তাকে অ্যাডাপ্টেবল হতে হবে, অপটিমিস্টিক হতে হবে, তবেই সে সেই চ্যালেঞ্জগুলোকে নিতে পারবে। এবং যে যারা কোচিং করবেন তারা সোশ্যাল ক্লাইমেটটা যাতে আর কি সেন্সিটিভ হয়, সোশ্যাল ক্লাইমেটটা যাদেরকে মানে ওয়েলবিংটাকে হাইলাইট করে, সেদিকে লক্ষ্য রেখে যদি কৌশল অবলম্বন করেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আমরা আরো অনেক কিছু প্রশ্ন ছিল, জানার ছিল, বাট অনেক রাত হয়ে গিয়েছে এবং আমরা প্রায় 2 ঘন্টার মতো আমরা কথা বলছি। সো আমি এনবিএফ সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনারা সময় দিয়েছেন। আমি শিওর যে আমরা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছি, এটা একটা অ্যাপার্ট ফ্রম রূপালী আপু যেটা বলছিলেন, অ্যাপার্ট ফ্রম বিজনেস পার্ট, আমরা রিয়েলি ট্রাই করছি লাস্ট 1-2 বছর ধরে যে কিভাবে আমাদের দেশের দুটো জিনিস, একটা হচ্ছে ডেপথ বাড়ানো যায় আমাদের অর্গানাইজেশন গুলোতে, বিকজ আমাদের অর্গানাইজেশন গুলো অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে ছেলে মেয়েরা এক ধরনের, আমি ঠিক দুর্নাম করতে যাচ্ছি না, বাট বিজনেস স্কুল ব্যাকগ্রাউন্ড হওয়াতে, শুধুমাত্র বিজনেস স্কুল ব্যাকগ্রাউন্ড হওয়াতে আমি এক ধরনের ডেপথ এর কম লক্ষ্য করি, এটা আমার অভিজ্ঞতা, আমি ভুল হতে পারি। আর একটা হচ্ছে লোকাল কনটেক্সটের অভাব আছে আমাদের দেশে। আমাদের যেহেতু বইগুলো আমরা দেশের বাইরের বই পড়ি, আমেরিকার বই পড়ি, ইউরোপের বই পড়ি, আমাদের লোকাল কনটেক্সটটা মিসিং। সো আমরা খুবই ছোট একটা অর্গানাইজেশন, বাট আমরা আমাদের অর্গানাইজেশনের দিক থেকে এইটা চেষ্টা করছি যে লোকাল কনটেক্সটটাকে সংগঠনে কিভাবে আনা যায়,
এবং সংগঠনের আমাদের যে পরিচালনা করছি আমাদের দেশে, সেখানে এটা ডেপটাকে কিভাবে বাড়ানো যায়। তো তারই ধারাবাহিকতায় আমরা সবসময় যে কাজটা করি, সেখানে আমরা ইউনিভার্সিটি টিচার এবং কর্পোরেটের লিডারদেরকে আনার চেষ্টা করি। তো আপনারা সবসময় আমাদেরকে অংশগ্রহণ করে উৎসাহিত করেছেন, আগামীতেও করবেন। তো আরেকবার সবাইকে ধন্যবাদ দিতে যাচ্ছি। রুমানার অনেক রাত হয়ে গেছে ওখানে, তারপরও তুমি আছো, অনেক 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 ধন্যবাদ তোমাকে সবাইকে। রূপালী আপা, আপনাকে অনেক ধন্যবাদ। সবার সঙ্গে পরিচয় Thank হতে you. পারে, খুবই ভালো লাগলো। আমি অনেকেই প্রথমবার দেখছি, সো ইটস ভেরি রিফ্রেশিং টু নো সামওয়ান নিউ। থ্যাংক ইউ Thank আপা, you. থ্যাংক ইউ তাসলিমা আপা, Absolutely. ঔটসী, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাউদ ভাই। Thank you, everyone. Thank you, everyone. অনেক ভালো ধন্যবাদ, থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। সবার সাথে পরিচিত হয়ে ভীষণ খুশি হলাম। জি ম্যাম। জি রুমানা, দেশে আসলে দেখা করো। জি ইনশাআল্লাহ। জি স্টে ইন টাচ, ওকে? জি, ঠিক আছে, ভালো ভালো থাকবেন থাকবেন সবাই। সবাই। ভালো থেকো। আর সুতপার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে যদি আইবিএতেই থাকে, সো উইল সি ইচ পুরো আদার। বিশ্ব নারী দিবস, অবশ্যই আপা, হ্যাঁ, প্যান্ডেমিকটা পুরো কেটে বিশ্ব গেলেই নারী তো আবার দিবস। হ্যাঁ, ঠিক হয়ে যাবে।